আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা ৭ম শ্রেণীর নতুন গণিত বইয়ের ধারাবাহিক আলোচনা করছি। আমরা অলরেডি অনুশীলনী ২.১ শেষ করেছি। আমরা ২.২ এ যাবো এই চ্যাপ্টারে। তো প্রথমত যে টপিকটা এখানে দেওয়া আছে এটা হচ্ছে লাভ ক্ষতি রিলেটেড। ঠিক আছে? লাভ ক্ষতি রিলেটেড আমরা আগেও আলোচনা করেছি যে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এখানে থাকবে। এরপরে লাভ ক্ষতির বিষয়টা আসবে। হুম? যদি ক্রয় মূল্য ধরেন আপনার ৳১০০, আপনি বিক্রি করেছেন ৳৮০ দিয়ে কিনে। মানে ৳১০০ দিয়ে ক্রয় করেছেন, ৳৮০ দিয়ে বিক্রি করেছেন। সেই ক্ষেত্রে আপনার কিন্তু এখানে ক্ষতি হয়েছে। কি হয়েছে? ক্ষতি হয়েছে। কারণ আপনি ৳১০০ দিয়ে কিনেছেন, ৳৮০ দিয়ে বিক্রি করেছেন। তাহলে সেই ক্ষেত্রে আপনার কত টাকা ক্ষতি এখানে? ৳২০ কিন্তু আপনার ক্ষতি হয়েছে। একইভাবেই ৳১০০ দিয়ে কিনেছেন, আপনি বিক্রি করেছেন ৳১১০ দিয়ে। তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু এখানে ৳১০ কিন্তু লাভ হয়েছে। ঠিক আছে? আপনি বেশি টাকায় বিক্রি করেছেন। তার মানে ১০০ তে আপনি ৳১০ লাভ করেছেন। ঠিক আছে? ৳১০০ তে আপনি কত টাকা লাভ করেছেন? ৳১০ তে লাভ করেছেন। যাই হোক, এইখানে এই বিষয়গুলোই এখানে দেওয়া আছে। তবে এই জায়গায় একটা বিষয় খেয়াল করেন যে যখন আপনার ক্ষতি হয়েছে তখন আপনি কিভাবে বের করেছেন? অবশ্যই ক্রয় মূল্য থেকে আপনি বিক্রয় মূল্যটা বিয়োগ করেছেন। ঠিক আছে? তার মানে এখানে ক্ষতি একটু বুঝেন। এই জায়গায় যে ক্ষতিটা হয়েছে আপনার, এই জায়গায় যে আপনার ক্ষতিটা হয়েছে, সেটা আপনি ৳২০ কিভাবে বের করেছেন? আপনার এই যে ৳১০০ ক্রয় মূল্য ছিল, তার মানে এই ক্রয় মূল্য থেকে আপনি বিক্রয় মূল্যটাকে বিয়োগ করে দিয়েছেন। অর্থাৎ আমি যদি বলি এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য, এটা হচ্ছে আপনার বিক্রয় মূল্য। তাহলে ক্ষতি সমান আপনি বুঝে গেলেন যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বিয়োগ করে দিতে হবে। আর ক্ষতি কিভাবে হবে আপনি কিভাবে আগেই বুঝবেন? সেটা হচ্ছে আপনি দেখবেন যে আপনি যে দামে কিনেছেন, এই দামে বিক্রি করেছেন, না তার বেশি দামে বিক্রি করেছেন, না কম দামে বিক্রি করেছেন। অবশ্যই কমে বিক্রি করেছেন, তার মানে আপনার ক্ষতি হয়েছে। আর বেশিতে বিক্রি করতে পারলে সেই ক্ষেত্রে আপনার লাভ হবে। তাহলে এটা কার উপর লাভ ক্ষতিটা নির্ভর করতেছে? আপনার ক্রয় মূল্যের উপরে। ঠিক আছে? এটা একটু মাইন্ড রাখেন। আর লাভ যদি হয় সেই ক্ষেত্রে আপনি দেখেন তো এই জায়গায় আমরা লাভের প্রসেসিংটা এখানে দেখেছি। ৳১০০ কিনেছি, ৳১১০ বিক্রি করেছি। তাহলে এখানে লাভ হয়েছে। তাহলে লাভ আপনাকে বের করতে গেলে এই বড়টাকে আগে দিতে হবে অর্থাৎ বিক্রয় মূল্যটাকে আগে দিতে হবে। বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে আপনার ক্রয় মূল্য। আমি একটু ধীরে, ধীরে বোঝাই কারণ অনেকেই বোঝে না। বেশি স্পিডে বললে অনেকেই বোঝে না। এজন্য সবার কথা বিবেচনা করে একটু ধীরে, ধীরে বোঝাতে হবে। ঠিক আছে? আচ্ছা যাই হোক। তার মানে এখন এখানে বিক্রয় মূল্যটা ১১০, ১১০ থেকে যখন আপনি ৳১০০ বিয়োগ করে দিবেন, ক্রয় মূল্যটাকে বিয়োগ করে দিবেন, সেই ক্ষেত্রে আপনি ৳১০ পাবেন। তার মানে আপনার ৳১০ লাভ হয়েছে এখানে। আর এটা নরমালিও বোঝা যাচ্ছে। ঠিক আছে? এই কথাগুলো এখানে লেখা আছে। তাহলে আপনি ফাইনালি লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য আর ক্ষতি সমান হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এগুলো মানে একদম সেইভাবে মুখস্থ করার দরকার নাই। এগুলো আপনি ম্যাথ দেখলেই বুঝতে পারবেন। শুধু এইটা যদি আপনি ফিল করতে পারেন যে আপনি বেশি দামে বিক্রি করেছেন না কম দামে বিক্রি করেছেন। যে দামে কিনেছেন তার চেয়ে বেশি দামে বিক্রি করলে লাভ অথবা তার চেয়ে কম দামে বিক্রি করলে সেটা হচ্ছে আপনার ক্ষতি। তাহলে সেই ক্ষেত্রে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিবেন। তাহলে এগুলো এত মুখস্থ করার কিছু নাই। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন। এই যে এই জায়গায় এই বিষয়গুলো ডিসকাস করা আছে। এগুলো এতটা এখানে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না আমার কাছে। কারণ আমরা এগুলো এত মুখস্থ করব না। আমরা নরমালি থিংকিং করে এগুলো আমরা লিখব। আচ্ছা যাই হোক। এখানে একটা উদাহরণ অলরেডি দেওয়া আছে। ৳৫ লাভ হয় শতকরা আরকি। শতকরায়। আমরা এরকম অসংখ্য ম্যাথ আমরা সমাধান করব একটু পরে। ঠিক আছে? তারপরেও আমি যদি এখানে একটু বুঝাই, ম্যাথটা আসলে মূলত কোথায় থেকে এসেছে? উম ওকে। একজন কলা বিক্রেতা ১ হালি কলা ৳২০ য় ক্রয় করে ৳১৮ য় বিক্রি করলেন। দেখেন তো ৳২০ য় ক্রয় করেছে, ৳১৮ য় বিক্রি করছে। তার মানে বোঝাই যাচ্ছে তার লাভ হয়েছে। কি হয়েছে? লাভ হয়েছে। ৳২০ য় সরি ক্ষতি হয়েছে। কম দামে বিক্রি করেছে। ৳২০ য় ক্রয় করে ৳১৮ য় বিক্রি করেছে। তার মানে ৳২ উনার ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি হচ্ছে এই যে দেখেন, ক্ষতি হচ্ছে ৳২। ওকে? যাই হোক, এভাবে এগুলো একটু পড়ে ফেলবেন। এখানে দেখেন ৳৫ য় বলপেন কিনে ৳৬ য় বিক্রি করায় ৳১ লাভ হয়। যাই হোক এটা হচ্ছে আগের রেশের ম্যাথ মানে আগে থেকে আসতেছে এই ধরনের ম্যাথ। যাই হোক এগুলো আমরা মূলত এখানে কি বলছে যেমন ৳৫ লাভ হয় ৳১, ৳১ লাভ হয় ১/৫ অতএব ৳১০০ য় কত টাকা লাভ হয় সেটা বের করছে আরকি।
আবার কলা বিক্রেতা 20 টাকায় কলা কিনে 18 টাকায় বিক্রি করে 2 টাকা ক্ষতি হয়েছে ওই আগেরটা। সেই ক্ষেত্রে 20 টাকায় ক্ষতি হয়। অর্থাৎ ক্রয় মূল্য থেকে কিন্তু এই বিষয়টা আপনাকে কাউন্ট করতে হবে। 20 টাকায় ক্ষতি হয়। এখানে কিন্তু দেখেন 5 টাকায় লাভ হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে 20 টাকায় ক্ষতি হয় 2 টাকা। 1 টাকায় ক্ষতি হয় 2/20 টাকা। 100 টাকায় ক্ষতি হয় ঐকিক নিয়ম। তাহলে 2 ইনটু 100 ডিভাইডেড হচ্ছে 20। 0, 0 কেটে দেন 5 দুগুণে 10, 5 দুগুণে 10 বা 2 কেটে দিলেও 10 থাকতো। দেখ আমরা মূলত উদাহরণগুলো শেষ করে উদাহরণগুলো শেষ করে আমরা মূলত চলে যাব হচ্ছে আমাদের এখানে 2টা কাজ আছে। কাজ 2টা মূলত অনেকেই পারবে না। যার কারণে তার আগে যেহেতু উদাহরণগুলো আছে আমার একটা বিষয় খেয়াল করবেন ভালোভাবে যে একটা চ্যাপ্টারের A to Z কাজ, উদাহরণ, তারপর হচ্ছে অনুশীলনী ম্যাথ সবকিছু যে চ্যাপ্টার আপনি পাবেন ওই চ্যাপ্টারের মানে যে চ্যাপ্টার আপনি প্লেলিস্টে পাবেন, হ্যাঁ? আমার এই চ্যানেলের ভিতরে সেই চ্যাপ্টারে দেখবেন সবকিছু দেওয়া আছে A to Z প্রত্যেকটা পৃষ্ঠা আলোচনা করা আছে। এই ক্ষেত্রে একটা সুবিধা। অনেক ইয়াতে দেখা যাচ্ছে হয়তো অনুশীলনীর ম্যাথগুলো দেওয়া আছে, কাজগুলো দেওয়া নাই। অনেকেই এখানে প্রবলেমে ফেস করতেছে। যাই হোক উদাহরণ 9 থেকে শুরু করব। একজন কমলা বিক্রেতা প্রতি শত কমলা 1000 টাকায় কিনে 1200 টাকায় বিক্রি করলেন। তার কত লাভ হলো? একটা বিষয় খেয়াল করেন। এটা হচ্ছে 100 কলা। এই 100 কলাই উনি 1000 টাকাতে কিনেছে আবার 1200 টাকায় বিক্রি করেছেন। তার মানে আপনি নিজেই বলেন তো বেশি দামে বিক্রি করেছে। যে দামে কিনেছে তার চেয়ে বেশি দামে বিক্রি করেছে। তার মানে লাভ হয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে যে লাভ সমান আপনি লিখবেন, লাভ সমান কি লিখবেন? এটা কি বিক্রয় মূল্য না? তাহলে বোঝা যাচ্ছে বিক্রয় মূল্য থেকে আপনাকে ক্রয় মূল্যটা বিয়োগ করে দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে কি পাচ্ছেন? কতটুকু লাভ হয়েছে সেটা আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে 1200 বিয়োগ হচ্ছে আপনার 1000 টাকা। তাহলে সেই ক্ষেত্রে আপনি 200 টাকা লাভ পেয়েছেন। এই 1000 টাকা থেকে 200 টাকা লাভ হয়েছে। কারণ এই 1000 টাকা যদি আপনি না কিনতেন তাহলে কিন্তু আপনি 1200 টাকায় বিক্রি করতে পারতেন না। ঠিক আছে? তার মানে এই প্রসেসিংটা এখানে করা হচ্ছে যে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয়, লাভ হয়েছে। গাণিতিক ভাষাগুলো এভাবে একটু লিখবেন। ঠিক আছে? আর কোনো কিছুই করতে বলে না, জাস্ট এটাই কতটুকু লাভ হয়েছে, কত টাকা লাভ হয়েছে এটাই বের করতে বলছে। তার মানে খুব সহজ একটা সিম্পল একটা উদাহরণ ছিল এটা। এরপরে যদি 10 নম্বর উদাহরণটা একটু খেয়াল করি আমরা যে একজন দোকানদার 50 কেজির এক বস্তা চাল ১৬০০ টাকায় কিনলেন। 50 কেজির এক বস্তা চাল তিনি ১৬০০ টাকায় কিনলেন। চালের দাম কমে যাওয়ায় ১৫০০ টাকায় বিক্রি করলেন। তার কত ক্ষতি হলো? ১০০ টাকা ক্ষতি হলো। কি সুন্দর ম্যাথ, তাই না? দেখি বলছে ওই 50 কেজির এক বস্তা চাল, ওই 50 কেজির এক বস্তা চালই উনি 1500 টাকায় বিক্রি করেছেন। 1600 টাকায় কিনেছেন, 1500 টাকায় বিক্রি করেছেন। তার মানে এখানে ওনার ক্ষতি হয়েছে। আমরা দেখেই বুঝেছি, আমরা থিংকিং করেছি যে এটা ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি সমান এখন বলেন তো 1600 থেকে 1500 বিয়োগ করবেন না 1500 থেকে 1600 বিয়োগ করবেন? অবশ্যই বড়টা থেকে ছোটটা বিয়োগ করবেন। যার কারণে এটা হচ্ছে ক্রয় মূল্যটা আগে হবে ক্ষতির ক্ষেত্রে। এই যে এখন আপনি সূত্র নিজে লিখতে পারবেন। ক্রয় মূল্য মাইনাস হচ্ছে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য মাইনাস হচ্ছে বিক্রয় মূল্য। তার ক্রয় মূল্য হচ্ছে ১৬০০ টাকা দিয়ে কিনেছেন আর বিক্রি করেছেন ১৫০০ টাকা দিয়ে। সেই ক্ষেত্রে আপনার এখানে ক্ষতি হয়েছে ১০০ টাকা। ঠিক আছে? তাহলে এটা আপনার ওকে। এখন আমরা চলে যাব উদাহরণ ১১ তে। দেখেন তো এখন চলে আসছে শতকরা। শতকরা মানে ১০০ তে বের করতে হবে। আর কোনো কিছু না এখানে। আচ্ছা, ৭৫ টাকায় ১৫ টি বল পেন কিনে ৯০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? ৭৫ টাকায় ১৫ টি বল পেন কিনে ওই ১৫ টি বল পেন ৯০ টাকায় বিক্রি করতে হবে। একটু খেয়াল করেন। বল পেন কিন্তু ১৫ টি আছে। এই ১৫ টি বল পেন আপনি কিনেছেন ৭৫ টাকায় এবং সেই ১৫ টি বল পেন আপনি ৯০ টাকায় বিক্রি করবেন। তাহলে ৭৫ টাকায় কিনেছেন, ৯০ টাকায় বিক্রি করেছেন। তাহলে বলেন তো এই ৯০ টাকা বিক্রি করেছেন মানে বিক্রয় মূল্যটা আপনার বেশি। এখানে কিন্তু ১৫ টির কথাই বলছে। ঠিক আছে? এখানেও কিন্তু ১৫ টির কথাই বলছে। তার মানে ১৫ টি ৭৫ টাকাতে কিনে ১৫ টি ৯০ টাকাতে বিক্রি করেছেন। তার মানে অবশ্যই এখানে আপনার কি হয়েছে স্যার? লাভ হয়েছে। এখন কত টাকা লাভ হয়েছে সেটা যদি আপনি ওই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটাকে বিয়োগ করে দেন, তাহলে আপনার লাভের যে অঙ্কটা এটা বের হবে। অর্থাৎ ১৫ টাকা আপনার লাভ হয়েছে। দেখেন, এখানে ১৫ টি বল পেনের ক্রয় মূল্য হচ্ছে ৭৫ টাকা, ১৫ টি বল পেনের বিক্রয় মূল্য হচ্ছে ৯০ টাকা। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হওয়ায় লাভ হয়েছে। তাহলে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে ৯০ টাকা থেকে ৭৫ টাকা বিয়োগ করে দিলে ১৫ টাকা পাচ্ছি। এখন এই ক্রয় মূল্যের উপরে যেহেতু লাভ ক্ষতি হিসেব করা হয়, সেই ক্ষেত্রে এই ১৫ টাকা আপনি লাভ পেয়েছেন।
75 টাকা থেকে, এই যে 75 টাকা থেকে। তাহলে 75 টাকায় লাভ হয় 15 টাকা। তাহলে 1 টাকায় লাভ হবে অবশ্যই, উপরে 15 নিচে 75, এবং 100 টাকায় লাভ হবে, তাহলে সেই ক্ষেত্রে 100 ইন্টু উপরে 15 নিচে হচ্ছে 75। এখন আমরা যদি কাটাকাটি করি বা উপরে উপরে গুণ করে দেই, 75 দিয়ে ভাগ করলে আমরা 20ই পাবো। আচ্ছা, আমি কেটে দিই, ছোট্ট করি। আমি যদি 5 দিয়ে কাটি, এখানে 5, এই যে 5, 15, 75 একবারে, হ্যাঁ? 75 কে আমি 15 দিয়ে ভাগ করেছি, বা 15 দুটার ভিতরে গোপন রেখে এই যে 15 কে 15 দিয়ে কেটেছি, অর্থাৎ 15 কে 15 মানে ভাগ করেছি, আবার 75 কে 15 দিয়ে আমি ভাগ করেছি, সেই ক্ষেত্রে 5 পেয়েছি। যাই হোক, ডিরেক্টলি 5, 15, 75। এখন এই 100 কে আমি 5 দিয়ে ভাগ করব, সেই ক্ষেত্রে বা কেটে ফেলবো, সেটা হচ্ছে 5 20 100, তাহলে 20%। বিষয়টি ক্লিয়ার? এভাবে আপনি সহজে এটাকে ক্যালকুলেশন করতে পারেন। যাদের এভাবে ক্যালকুলেশন করার ক্ষমতা রাখে না যারা, তারা কি করবে, উপরে 2টা গুণ করে দিবে। গুণ করে দিয়ে যে রেজাল্টটা পাবেন, অর্থাৎ 15 দিয়ে 100 কে গুণ করে দিলে আপনি পাবেন হচ্ছে 1500, তাই না? এই 1500 কে আপনি 75 দিয়ে ভাগ করবেন, সেই ক্ষেত্রে ডিরেক্টলি আপনি 20 পাবেন। 20 টাকা পাবেন, 20% উত্তর লিখবেন। আচ্ছা, 11 নাম্বারটাও আমাদের শেষ। আমরা এখন দেখব 12 নাম্বারটা। একটু খেয়াল করেন। একজন মাছ বিক্রেতা প্রতি হালি ইলিশ মাছ 1600 টাকায় কিনে প্রতিটি মাছ ৩৫০ টাকায় বিক্রি করলেন। এতে শতকরা তার কত লাভ বা ক্ষতি হলো? কিছুই বলা নাই। এই লাভ বা ক্ষতির মূল হয়েছে, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, এটা আপনাকে বের করতে হবে। প্রতি হালি মানে কত? ৪ টি না? একটু খেয়াল করেন তো। ৪ টি ইলিশের, একটু খেয়াল করেন। ৪ টি ইলিশের ক্রয় মূল্য, ৪ টি ইলিশের ক্রয় মূল্য হচ্ছে ১৬০০ টাকা। তাহলে একটি ইলিশের ক্রয় মূল্য আপনাকে বের করে নিতে হবে। তাহলে ১৬০০ ভাগ হচ্ছে ৪ টাকা। তার মানে ৪০০ টাকা পাচ্ছেন এখান থেকে। তাহলে একটি ইলিশের ক্রয় মূল্য কত টাকা? ৪০০ টাকা। এখন বলেন, প্রতিটি মাছ ৩৫০ টাকা করে বিক্রি করলেন। তাহলে ৪০০ টাকা দিয়ে প্রতিটি মাছ কিনেছেন, বা একটি মাছ কিনেছেন, আর একটি মাছ বিক্রি করেছেন ৩৫০ টাকা। তাহলে ৪০০ টাকায় কিনে ৩৫০ টাকায় বিক্রি করেছেন। তার মানে এই বিক্রয় মূল্যটা কম, অর্থাৎ বোঝা যাচ্ছে যে উনি লস খেয়েছেন। ৪০০ টাকায় কিনে ৩৫০ টাকায় বিক্রি করেছেন, সেই ক্ষেত্রে উনি লস খেয়েছেন, ৫০ টাকা লস খেয়েছেন। এখন শতকরা কত ক্ষতি হলো? তাহলে ৪০০ তে ক্ষতি হয়েছে ৫০ টাকা, এভাবে লিখবেন। ৪০০ তে ক্ষতি হয়েছে ৫০ টাকা। তাহলে একই ক্ষতি হবে ৫০/৪০০ টাকা। অতএব ১০০ তে ক্ষতি হবে ৫০ ইন্টু ৫০ ইন্টু ১০০ ডিভাইডেড হচ্ছে ৪০০। তাহলে এই ২ শূন্য ২ শূন্য কেটে দেন। ৫০ কে ৪ দিয়ে ভাগ করলে আমরা পয়েন্ট আকারে রেজাল্ট পাবো। এই হচ্ছে এত। অর্থাৎ এই ৫০ কে ৪ দিয়ে ভাগ করলে এটাকে ২৫, এটাকে ২ লেখা যাবে। ২ দিয়ে যদি ২ টাকে কেটে দেই, তাহলে এখন ২৫ কে যদি আমি ২ দিয়ে ভাগ করি, সেই ক্ষেত্রে আমি এই যে ১২, ১২.৫ টাকা পাবো আরকি। যাই হোক। এটা অনেকেই বোঝে না, অনেকেই বোঝে না। এটা আসলে মূলত কিভাবে আসছে একটু খেয়াল করেন। ২৫ কে আপনি ২ দিয়ে ভাগ করবেন, তাই না? তাহলে ২ দিয়ে ভাগ করলে আপনি পাবেন ১২ দুগুণে ২৪। এর নিচে ১ বিয়োগ করলে সেই ১ টা উপরে যাবে। আর যেটাতে ভাগ করেছেন ভাজক, সেই ভাজকটা এখানে হরে চলে আসবে। ওকে? এই ২ আমি ৫ লিখে ফেলছি ভুল করে। ওকে, ২। তাহলে লেখার ভাষাগুলো এভাবেই। প্রতি হালি বা ৪ টি ইলিশের দাম হচ্ছে ১৬০০ টাকা। তাহলে একটি ইলিশের দাম হচ্ছে ১৬০০ ভাগ ৪ সমান ৪০০ টাকা। তাহলে একটি ইলিশের বিক্রয় মূল্য ৩৫০ টাকা। এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হওয়ায় ক্ষতি হয়েছে। ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ওকে? তাহলে ৪০০ মাইনাস ৩৫০, এটা হচ্ছে ৫০ টাকা। তাহলে ৪০০ টাকায় ক্ষতি হয় ৫০ টাকা। ১ টাকায় ক্ষতি হয় ৫০/৪০০ টাকা। অতএব ১০০ টাকায় ক্ষতি হয়। এটা তো আমরা ব্যাখ্যা করলাম এখানে। ঠিক আছে? এখানে এভাবে আপনি এটিকে সমাধান করবেন খুব সুন্দরভাবে। এরপর আসেন ১৩ নাম্বার। এই ম্যাথগুলো পারলে আপনি অনুশীলনের যে ম্যাথগুলো আছে, এগুলো খুব সহজেই আপনি সমাধান করতে পারবেন। যার কারণে এই ম্যাথগুলো আগে আপনার বুঝতে হবে। ঠিক আছে? ১ বাক্স আঙ্গুর ৳২,৭৫০ টাকায় বিক্রি করায় ৳৪৫০ ক্ষতি হলো। ওই আঙ্গুর ৳৩,৬০০ টাকায় বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হতো? বুঝেন ভালো করে। এত টাকায় বিক্রি করছে, করে ৳৪৫০ ক্ষতি হইছে। ওই আঙ্গুরটাই যদি ৩,৬০০ টাকায় বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে? তাহলে আঙ্গুরের বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা, ক্ষতি হচ্ছে ৳৪৫০ টাকা। বুঝেন, এই জায়গায়
একটা বিষয় কি, যেমন একটা জিনিস আপনি ১০০ টাকাতে কিনেছেন, ১০০ টাকাতে বিক্রি করেছেন। তাহলে ১০০ টাকাতে বিক্রি করেছেন, আর আপনার এখানে ক্ষতি হয়েছে ধরেন হচ্ছে ৳১০। এটা হচ্ছে আপনি বিক্রি করেছেন। আপনাকে বলা হচ্ছে যে আপনি একটা জিনিস ৳১০০ তে বিক্রি করেছেন। আপনার ক্ষতি হয়েছে ৳১০। ভালো করে বুঝেন, অনুশীলনীতে কাজে লাগবে। ৳১০০ তে বিক্রি করেছেন, আপনার ক্ষতি হয়েছে ৳১০। তাহলে মূলত বলেন তো এই যে জিনিসটা, এই জিনিসটার ক্রয় মূল্য আসলে মূলত কত? স্যার ৳১১০। এই জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে ৳১১০। দেখেন তো, এটাই বোঝাচ্ছে। এই যে আপনি এই ৳১১০ জিনিস ৳১০০ য় বিক্রি করেছেন। বিক্রি করার পরে আপনার ক্ষতি হয়েছে এখান থেকে ৳১০। এই যে দেখেন ৳১০ ক্ষতি হয়েছে। তার মানে মূলত এই বিক্রয় মূল্যটা এবং ক্ষতিটা যদি আমি যোগ করে দেই, সেই ক্ষেত্রে কিন্তু আমি ১১০ ই পাচ্ছি। তার মানে যদি কোনো জিনিস ক্ষতি হয় সেটা বিক্রয় মূল্যের সাথে যোগ করলে আমরা ক্রয় মূল্য পাই। বিষয়টি ক্লিয়ার? যদি কোনো জিনিস ক্ষতি হয়ে যায় বা কোনো টাকা আ আ ক্রয় মূল্য আ মানে একটা পণ্য যদি আপনি অ্যা ক্ষতিতে বিক্রি করেন, সেই ক্ষতির কত টাকা ক্ষতিতে বিক্রি করেছেন সেই ক্ষতিটা এবং আপনার বিক্রয় মূল্যটা যোগ করলে আপনি মূলত কত টাকাতে কিনেছেন ওই জিনিসটা ওইটা বের করতে পারবেন। আবার যদি আপনাকে বলে যে একটা জিনিস আপনি ৳১০০ য় বিক্রি করেছেন, হুম? খেয়াল কইরেন। আপনার লাভ হয়েছে হচ্ছে ৳২০। এই টপিকটা বাদ। এই টপিকটা এখন ক্লোজ। এই টপিকটা এখন ক্লোজ। এখন এখানে লাভের ক্ষেত্রে আসি। লাভ। আর এটা হচ্ছে আপনার বিক্রয় মূল্য। তাহলে এখন বলেন তো, আপনি বিক্রি করেছেন ৳১০০ দিয়ে, আপনার লাভ হয়েছে ৳২০। তাহলে আসলে জিনিসটার ক্রয় মূল্য কত ছিল? অবশ্যই ৳৮০ ছিল। এই ৳৮০ ছিল, আপনি ৳১০০ তে বিক্রি করেছেন। তাহলে আপনার লাভ হয়েছে ৳২০। বিষয়টা ক্লিয়ার? তাহলে স্যার ৮০ টা এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য। তাহলে এখন ক্রয় মূল্যটা বের করার সিস্টেমটা কি? আপনি এইটাকে বিয়োগ করে দিবেন। অর্থাৎ বিক্রয় মূল্য থেকে লাভটাকে বিয়োগ করে দিলে আমরা ক্রয় মূল্য পাই। আর বিক্রয় মূল্যের সাথে ক্ষতিটা যোগ করলে আবার ক্রয় মূল্য পাই। ২ টা জিনিস। বিক্রয় মূল্যের সাথে যদি ক্ষতি যোগ করেন সেই ক্ষেত্রেও ক্রয় মূল্য পাবেন। বিক্রয় মূল্য থেকে যদি লাভটাকে বিয়োগ করেন সেই ক্ষেত্রে আপনি ক্রয় মূল্য পাবেন। এই জায়গাটা খুবই ইম্পোর্টেন্ট, এই জায়গাটা খুবই ইম্পোর্টেন্ট, খুবই ইম্পোর্টেন্ট। লাভ যদি হয় সেই ক্ষেত্রে বিয়োগ করে দিলে আমরা ক্রয় মূল্য পাই। আর ক্ষতি হলে যোগ করলে আমরা ক্রয় মূল্য পাই। কার সাথে? বিক্রয় মূল্যের সাথে। ওকে? আপনি নিজে, নিজে যে থিংকিং করেন এখন। এখন তাহলে বলেন বিক্রয় মূল্য হচ্ছে ৳২,৭৫০, ক্ষতি হচ্ছে ৳৪৫০। তাহলে ক্ষতি হয়েছে বিক্রয় মূল্যের সাথে যোগ করলে কিন্তু আমরা ক্রয় মূল্য পাবো। এই যে যোগ করলে ৳৩,২০০ পাচ্ছি। ওই আঙ্গুর ৳৩৬০০ য় বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হতো? তাহলে ওই আঙ্গুর অর্থাৎ ৳৩২০০ র আঙ্গুর উনি ৳৩৬০০ বিক্রি করেছেন, তার অবশ্যই লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? এই জায়গায় আমরা যে বিষয়টা বের করলাম, এই ২ টা থেকে আমরা ক্রয় মূল্য বের করলাম। কি বের করলাম? ক্রয় মূল্য বের করলাম। আর এখানে হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য হচ্ছে ৩২০০ আর বিক্রয় মূল্য হচ্ছে ৩৬০০। তাহলে বলেন তো এখানে লাভ হয়েছে না? অবশ্যই লাভ হয়েছে। ৳৩২০০ দিয়ে কিনে আপনি ৳৩৬০০ বিক্রি করেছেন মানে আপনার লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? লাভের প্রসেসিং ওই আগের নিয়মে অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ করবেন। তার মানে এখন আপনি লিখবেন যে বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য। এই যে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য এখানে বিয়োগ করা হয়েছে মূলত। ঠিক আছে? এখানে যোগ করা হয়েছিল। তাহলে ৩২০০ থেকে ৩৬০০ থেকে আপনি ৩২০০ বিয়োগ করে দিলে ৳৪০০ পাবেন। বিষয়টি ক্লিয়ার? এখন আসেন ১৪ নাম্বার। শেষ হয় না কেন? ১৪, ১৫, ১৬, ১৭ ওয়াও! আরো অনেক ১৮। আচ্ছা আমরা ধীরে, ধীরে সমাধান করি। এগুলো যদি আপনার বোঝার প্রয়োজন হয়, আসলেই অবশ্যই কন্টিনিউ করবেন আপনি। এখন আমরা ১৪ নাম্বারে চলে যাব। দেখেন, একজন চা ব্যবসায়ী ১ বাক্স চা পাতা কেজি প্রতি ৳৮০ হিসেবে ক্রয় করেন। আচ্ছা, কেজি প্রতি ৳৮০ হিসাবে ক্রয় করেন। ঠিক আছে? ওকে। সব চা পাতা সব চা পাতা কেজি প্রতি ৳৭৫ দরে বিক্রি করায় ৳৫০০ ক্ষতি হলো। তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন? খুবই সহজ একটা বিষয়। এই থিওরিটা আমাদের কাজে লাগবে। এই আগের থিওরিটা আমাদের কাজে লাগবে। ওকে, খেয়াল করেন। প্রতি কেজি ৳৮০ হিসেবে ক্রয় করেন।
প্রতি কেজি কি করেন? ৮০ টাকা হিসেবে ক্রয় করেন। ওকে? আচ্ছা, এখন দেখেন। আর ৭৫ টাকা দরে বিক্রি করায় ৳৫০০ ক্ষতি হয়। তিনি কত কেজি চা পাতা কিনেছেন? ৭৫ টাকায় বিক্রি করায় তার ক্ষতি হয় ৳৫০০ আর ৳৮০ হিসাবে তিনি ক্রয় করেন। আচ্ছা, তাহলে চা পাতার ক্রয় মূল্য হচ্ছে ৳৮০। ঠিক আছে? চা পাতার ক্রয় মূল্যটা কত টাকা? ৳৮০। ওকে। বিক্রয় মূল্য কত টাকা? ৳৭৫। তাহলে এই প্রতি কেজিতে মানে ১ কেজি চা পাতা বিক্রি করলে উনি ওনার যে ক্ষতি হয়েছে সেটা হচ্ছে ৳৫ ক্ষতি হয়েছে। খেয়াল করবেন প্রিয় শিক্ষার্থী। ৳৮০ তে কিনেছেন, ৳৭৫ তে বিক্রি করেছেন, সেই ক্ষেত্রে উনার ৳৫ ক্ষতি হয়েছে। ১ কেজিতে ৳৫ ক্ষতি হয়েছে। ঠিক আছে? তাহলে ১ কেজিতে যদি ৳৫ ক্ষতি হয় তার মানে ৳৫ য় ক্ষতি হয় ১ কেজি। ৳৫ য় ক্ষতি হয়, একটু খেয়াল করেন। ৳৫ য় ক্ষতি হয় ১ কেজিতে। আর ৳১ ক্ষতি হয় ১/৫ কেজিতে। অতএব ৳৫০০ ক্ষতি হয় ১ ইন্টু ৫০০ নিচে হচ্ছে ৫। তাহলে ৫ দিয়ে ৫০০ কে কেটে দিলে আমরা ১০০ পাচ্ছি। তার মানে ১০০ কেজি চা পাতা তিনি ক্রয় করেছিলেন। বুঝেছেন কিনা একটু আমাকে জানাবেন। এই যে ৳৫ ক্ষতি হয় ১ কেজিতে, তাহলে ৳১ ক্ষতি হবে ১/৫ কেজিতে। অতএব ৳৫০০ ক্ষতি হয় ১ ইন্টু ৫০০ নিচে হচ্ছে ৫। এটাকে কেটে দিলে ১০০ কেজি চা পাতা উনি ক্রয় করেছিলেন। তাহলে এখন আমরা ১৫ নাম্বারটা একটু দেখি। একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম ৳১০১ দরে ৫ ডজন এবং ৳৯০ দরে ৬ ডজন। তাহলে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বের করে নিতে হবে আলাদা, আলাদা করে। তারপরে বিষয়গুলো আমরা থিংকিং করব যে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, পরের স্টেপে আমরা যাব। আচ্ছা, একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম ৳১০১ দরে ৫ ডজন এবং ৳৯০ দরে ৬ ডজন ডিম কিনে কত দরে বিক্রি করলে তার ডজন প্রতি ৳৩ লাভ হবে? দেখে মনে হবে অনেক ঝামেলা, কিন্তু আসলে কোনো ঝামেলাই নাই। একটু ভালোভাবে বুঝতে হবে আপনাকে। থিংকিং করতে হবে। ঠিক আছে? একটু খেয়াল করেন। আর ১-২ বার যখন প্র্যাকটিস এগুলো হচ্ছে আসলে প্র্যাকটিসের বিষয়। যে যত বেশি প্র্যাকটিস করবে সে ততই এগুলো ভালোভাবে সে আয়ত্তে নিতে পারবে। পরীক্ষায় সে ভালো করবে। ঠিক আছে? কারণ আপনার স্যার এই জায়গায় সংখ্যাগুলো চেঞ্জ করে দিতে পারে বা কথাগুলো চেঞ্জ করে দিতে পারে। কিন্তু প্রসেসিংটা তো একই থাকবে ম্যাথের। তাই না? একটু খেয়াল করেন। ৳১০১ দরে ৫ ডজন। এই ৫ ডজন এটা হচ্ছে এবং ৳৯০ দরে ৬ ডজন ডিম কিনেছে। তাহলে এখান থেকে আমরা টোটালি যে ক্রয় মূল্যটা এটা আগে বের করব। ১ ডজন ডিমের ক্রয় মূল্য হচ্ছে ৳১০১। হ্যাঁ? এই যে প্রতি ডজন ডিম ৳১০১ তার মানে ১ ডজন ডিমের ক্রয় মূল্য হচ্ছে ৳১০১ তাহলে ৫ ডজন তিনি কিনেছে। ৫ ডজন ডিমের ক্রয় মূল্য হবে ১০১ ইন্টু ৫, ৳৫০৫। আবার ১ ডজন ডিমের ক্রয় মূল্য হচ্ছে ৳৯০। ৬ ডজন ডিম কিনেছে। তাহলে ৬ ডজনের মূল্য হচ্ছে ৯০ ইন্টু ৬। সেই ক্ষেত্রে ৳৫৪০। তাহলে ৫ ডজন এবং ৬ ডজন মোট ১১ ডজন ডিমের ক্রয় মূল্য এই যেভাবে লিখবেন। ১১ ডজন ডিমের ক্রয় মূল্য ৫০৫ এবং হচ্ছে ৫৪০, ৳১,০৪৫। তাহলে ১ ডজন ডিমের ক্রয় মূল্য অবশ্যই ১,০৪৫ ভাগ হচ্ছে ১১, সেই ক্ষেত্রে ৳৯৫ পাচ্ছি এটাকে ভাগ করলে। তাহলে ১ ডজন ডিমের ক্রয় মূল্য আসলে ৳৯৫। তাহলে এই ক্রয় মূল্যটা আমরা বের করেছি। বিষয়টা ক্লিয়ার? ওকে? এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। কত দরে বিক্রি করলে তার ডজন প্রতি ৳৩ লাভ হবে? আচ্ছা, এখন ৳৯৫ ক্রয় মূল্য কিন্তু তাকে বিক্রি করতে হবে হচ্ছে ৳৩ লাভে, তার মানে ৳৯৮ হবে। এখানে আসেন। ডজন প্রতি ৳৩ লাভে, হ্যাঁ? ৳৩ লাভে আমরা কিন্তু ১ ডজন নিয়ে কাজ করেছি। এখানে কোনো সিঙ্গেল বিষয় নাই। ডজন, ১ ডজনে ১২ টি হয়। ডজন প্রতি ৳৩ লাভে ১ ডজন ডিমের বিক্রয় মূল্য হচ্ছে ৯৫ যোগ ৩ মানে ৳৯৮। তাহলে প্রতি ডজন ডিমের বিক্রয় মূল্য ৳৯৮ হলে ডজন প্রতি তার ৳৩ লাভ হবে। তাহলে ক্রয় মূল্যটা আমরা বের করেছি। এখন এখান থেকে লাভ করতে হলে ৳৩ লাভ করতে হবে। তার মানে ৳৯৮ বিক্রি করতে হবে। তাহলে উত্তর হচ্ছে ৳৯৮।
উদাহরণ 16, উদাহরণ 16। ওকে? এই ধরনের ম্যাথে আপনি যে কাজটা করবেন, এই যে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে আপনার দেওয়া আছে। ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। আবার বিক্রয় মূল্য ৳৪৫০ বেশি হলে 5% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? এটা একটা বেশি বিক্রয় মূল্য। এই যে বিক্রয় মূল্য ৳৪৫০ বেশি হলে এই ধরনের ম্যাথগুলো এত বেশি বোঝার এখানে প্রয়োজন নাই। আপনি যে কাজটা করবেন যে 10% ক্ষতিতে ওইটা আপনি বের করে নিবেন। এই যে 10% ক্ষতিতে তার মানে আপনি বুঝতেছেন যে অবশ্যই ওই জিনিসটা ৳১০০ র জিনিস আপনি ৳১০ আপনি মাইনাস করেছেন, ক্ষতি করেছেন। সেই ক্ষেত্রে আপনি ৳৯০ বিক্রয় মূল্য হচ্ছে ৳৯০ আর 5% লাভ যদি হতে হয় সেই ক্ষেত্রে ৳১০৫। ঠিক আছে? 5% লাভে বিক্রয় মূল্য হচ্ছে ৳১০৫ মানে লাভ হলে এখানে যোগ করতে হবে আর ক্ষতি সেই ক্ষেত্রে বিয়োগ করতে হবে। তাই না? বিষয়টি একটু খেয়াল করবেন। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে ৳৯০, 5% লাভে বিক্রয় মূল্য হচ্ছে ৳১০৫। এই ধরনের অঙ্কগুলো একটু মনে রাখবেন। এভাবে আপনাকে ২ টা কন্ডিশন আগে নিতে হবে। এখন এখান থেকে দেখেন তো বেশি বিক্রয় মূল্য কত হয়েছে? দুটোই কিন্তু বিক্রয় মূল্য। একটা ক্ষতিতে আর একটা লাভে। তাহলে এখানে বেশি বিক্রয় মূল্য হচ্ছে ১০৫ থেকে যখন আপনি ৯০ বিয়োগ করবেন, হুম? সেক্ষেত্রে কিন্তু আপনি কত পাচ্ছেন এখানে স্যার? ১৫ পাচ্ছেন মনে হয়। তাহলে বেশি বিক্রয় মূল্য হচ্ছে ৳১৫ খেয়াল করবেন। বেশি বিক্রয় মূল্য হচ্ছে ৳১৫ ওকে? এখন আসেন, এই যে তাহলে বিক্রয় মূল্য ৳১৫ বেশি হলে মূলত এটা কিন্তু আমরা ১০০ র ভিতরে হিসাব করেছি। তাহলে বিক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য যদি ৳১৫ হয় বা বিক্রয় মূল্য ৳১৫ বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে ৳১০০ ছিল। যেহেতু ১০০ তে আমরা হিসাব করেছি এটা। তাহলে ৳৪৫০ তে আমাদের বের করলেই হয়ে যাবে। তাহলে বিক্রয় মূল্য ৳১৫ হলে বেশি হলে আ ক্রয় মূল্য হচ্ছে ৳১০০, ৳১ হলে ক্রয় মূল্য হচ্ছে ১০০/১৫ অতএব ৳৪৫০ হলে তাহলে ১০০ ইন্টু ৪৫০ নিচে হচ্ছে ১৫। এটাকে কাটলে আমরা পাচ্ছি হচ্ছে ৩×১৫ = ৩০ তার মানে ৳৩,০০০। ঠিক আছে? আর এটার শর্টকাটটা কি জানেন? এটার যদি কেউ চায় যে এমসিকিউ চলে আসছে তাহলে তো সে তো এভাবে সে যে কাজটা করবে ১০০ লিখবে, ইন্টু দিবে। এই যে বিক্রয় মূল্য কত টাকা বেশি সেটা দিয়ে দিবে ৪৫০ আর নিচে পার্সেন্টেজ ২ টাকে যোগ করে দিবে। ১০% এবং ৫% তার মানে ১৫% এই ১৫ সহজ না? দেখেন তো এটাই কিন্তু চলে আসছে। যাই হোক, এটা হচ্ছে একটা শর্টকাট টুলস। তারপরে কাটাকাটি করলে কিন্তু অ্যান্সারটা বের হবে। তাহলে ফাইনালি মূল নিয়মটা হচ্ছে আপনি ক্ষতিতে বিক্রয় মূল্য বের করবেন, লাভে বিক্রয় মূল্য বের করবেন। করার পরে এই ২ টাকে মাইনাস করে দিবেন ১৫ বা যত পাবেন সেটা। সেটাতে হচ্ছে ১০০ হ্যাঁ? অর্থাৎ বিক্রয় মূল্য ৳১৫ বেশি হলে ৳১০০ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য যদি ৳১ বেশি হয় সেই ক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে ১০০/১৫ তাহলে বিক্রয় মূল্য যদি ৳৪৫০ হয় সেই ক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে এত টাকা। ঐকিক নিয়মে চলে আসছে। যাই হোক এখান থেকে ৳৩,০০০ আমরা পেয়ে যাচ্ছি। ওকে, এখন চলে আসবো উদাহরণ আ ১৭। উদাহরণ ১৭ করার পরে আমরা কিন্তু আমাদের কাজ ২ টা সমাধান করে আ ১৮ শেষ করে আমরা অনুসরণী ১৮-১৯ শেষ করে এগুলো খুব ছোট্ট, হ্যাঁ? অনেকের এই ম্যাথটা একটু ঝামেলা হতে পারে। এই ম্যাথটা এই কথার প্যাচ আছে এখানে। কথার প্যাচগুলো হয়তো অনেকের নাও বুঝতে পারে। কারণ এ ধরনের আয়কর ইত্যাদি ধরনের ম্যাথ কিন্তু আমরা নরমালি করি না। হুম? খুব রিয়েল এগুলো ম্যাথ। যাই হোক, আর এটা হচ্ছে আমাদের ডলার থেকে টাকায় কনভার্ট এটা আরো সহজ। তারপরে আমরা ধারাবাহিকভাবে অনুশীলনী ম্যাথগুলো সমাধান করব। একটু ধৈর্য ধরে আপনাকে সাথে থেকে এগুলো শিখতে হবে কষ্ট করে। হ্যাঁ? এক জিনিসটা বারে যখন রিপিট করে দেখবেন, নিজের খাতায় একটু মাঝে নোট করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি নিজে থেকে বুঝলে আরো বেশি বেটার হবে। টিচারের সাহায্য তো অবশ্যই নিতে হবে আপনাকে। টিচারের সাহায্য নিয়ে আপনি নিজের মতো করে শুধু দেখবেন কিন্তু ম্যাথ প্র্যাকটিস করবেন না তাহলে কিন্তু আপনার করে লাভ হবে না বা দেখে লাভ হবে না। এগুলো প্র্যাকটিসের জিনিস। দেখেন তো নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি ৳২৫০ হিসেবে ২ কেজি সন্দেশ ক্রয় করল। প্রতি কেজি তার মানে ১ কেজির মূল্য হচ্ছে ৳২৫০ ২ কেজি সন্দেশ নিয়েছিল। তার মানে মূলত উনার যে টাকাটা উনাকে টাকাটা হচ্ছে ৳৫০০ এটা দেখে বলা যাচ্ছে। ম্যাথে যদি আমি নাও আসি সেই ক্ষেত্রে এই যে মিষ্টির দোকান থেকে প্রতি কেজি মানে ১ কেজি ৳২৫০ দিয়ে নিয়েছে, ২ কেজি সন্দেশ নিয়েছিল। তাহলে সেই ক্ষেত্রে ২ কেজির দাম অবশ্যই ৳৫০০ হবে এটা আমরা সবাই বুঝেছি। ভ্যাটের হার ৳৪ তার মানে এই যে ৳১০০ য় উনাকে দিতে হবে ৳৪ বুঝো ভালো করে। ভ্যাট
দিতে হবে। যে জিনিসটা তুমি কিনবা এই জিনিসটার উপরে আবার তোমাকে ভ্যাট দিয়ে দিছে তারা, যে ভ্যাটও পরিশোধ করতে হবে। তাহলে ১০০ টাকাতে ভ্যাটের হার ৳৪ মানে ১০০ টাকাতে তোমাকে ১০০ টাকায় তোমাকে ৳৪ দিতে হবে। তাহলে ৳১ তুমি অবশ্যই দিবা ৪/১০০ টাকা। অতএব তুমি ৳৫০০ র জিনিস কিনেছো, তার মানে ৳৫০০ য় তোমাকে ভ্যাট দিতে হবে কত? ৪ × ৫০০ নিচে হচ্ছে ১০০। তাহলে ২ ০, ২ ০ কেটে দাও। তাহলে সেই ক্ষেত্রে তুমি ৳২০ তোমাকে দিতে হবে। আর নরমালি তুমি হিসাব করো, ৳১০০ তে দিবা ৳৪, খেয়াল করো। ৳১০০ তে দিবা ৳৪, আবার ৳১০০ তে দিবা ৳৪, আবার ৳১০০ তে দিবা ৳৪, আবার ৳১০০ দিয়ে দিবা ৳৪, আবার ৳১০০ দিয়ে দিবা ৳৪। তার মানে ১, ২, ৩, ৪, ৫। তার মানে এখানে যোগ করলে ৳২০ পাবা। যাই হোক, এটা তো আর নিয়ম না। জাস্ট যেহেতু ৳৫০০ তো ৳৪ করে প্রত্যেক শততে দিতে হবে, সেই ক্ষেত্রে আমরা ৳২০ পাচ্ছি। এভাবে ক্যালকুলেশন ছাড়াও এটা নরমালি বোঝা যাচ্ছে। তাহলে এভাবে লিখবা ১ কেজি সন্দেশের দাম ৳২৫০, ২ কেজি সন্দেশের দাম তাহলে ৳৫০০ হবে। গুণ করে দিলে ২ কেজির অবশ্যই বেশি হবে। সেই ক্ষেত্রে গুণ করা হয়েছে এখানে। তাহলে ৳১০০ য় ভ্যাট হচ্ছে ৳৪, ৳১ য় ৪/১০০ অর্থাৎ ৳৫০০ র ভ্যাট তোমাকে দিতে হবে ৳২০। তাহলে তুমি মূলত ৳৫০০ র জিনিস কিনেছো আর ভ্যাট দিবা ৳২০। তার মানে টোটাল তোমাকে ওই দোকানদারকে দিতে হবে ৫০০ + ২০, তার মানে ৳৫২০। এই যে ৳৫২০। কোন দ্রব্যের ক্রয় মূল্যের সাথে নির্দিষ্ট হারে প্রদানকৃত করকে মূল্য সংযোজন কর বা ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বলে। ঠিক আছে? যাই হোক, আমরা এখন আ কাঙ্ক্ষিত যে আমাদের কাজ ২ টা ছিল, অনেকের প্রবলেম। এই কাজ ২ টা আমরা সমাধান করব। হুম? দেখো একটু খেয়াল করো। কাজ ২ টা। কাজ ২ টা আমরা সমাধান করব এখন। কোথায় করব সমাধান? আমি কি একটা পেজ নিয়ে নিব এখানে? ওকে, আমি একটা পেজ নিয়ে নিই, হ্যাঁ? পেজটাকে আমি একদম পেপার ব্যাকগ্রাউন্ড প্লেন করে দেই। ওকে। আচ্ছা, আমি পেজে চলে যাব লাফ দিয়ে। কোন সমস্যা নাই। হুম, কি বলছে? কোনা, কোনা একজন ব্যক্তির নাম এখানে বোঝাই যাচ্ছে। এগুলো একটু মুছে দেই, এগুলো ঝামেলা লাগতেছে। কি পেন দিয়ে লিখবো? কি পেন দিয়ে লিখবো? রেড পেন দিয়ে লিখি। ওকে, কোনা। কোনা শাড়ির দোকানে গিয়ে ৳১২০০ য় একটি সিল্কের শাড়ি ও ৳১৮০০ য় একটি থ্রি পিস ক্রয় করল। একদম দেখো, একদম দেখো এই ম্যাথের মতোই কিন্তু, এই ম্যাথের মতোই কিন্তু, হ্যাঁ? এই ম্যাথের মতোই কিন্তু। আচ্ছা, ৳১২০০ য় একটি সিল্কের শাড়ি ও ৳১৮০০ য় একটি থ্রি পিস কিনল। ২ টা জিনিস উনি কিনেছে। ভ্যাটের হার ৳৪ হলে সে দোকানীকে কত টাকা দিবে? তার মানে ১২০০ এবং ৳১৮০০ তো দিতেই হবে। দেন ভ্যাটও দিতে হবে ৳৪ করে। ৳১০০ য় ৳৪ দিতে হবে। আগে দেখি তিনি কত টাকা টোটাল এখানে কিনেছে। তাহলে আ ওনার মোট যে টাকাটা এটা আগে বের করব। ক্রয় মূল্যটা বের করব। ঠিক আছে? তাহলে সিল্কের শাড়ি আমরা যদি এখন লিখি এখানে, যে এখানে ক্রয় মূল্য লিখি, তাহলে ক্রয় মূল্য হচ্ছে কাজ ১। আচ্ছা, ক্রয় মূল্য কত টাকা? ১২০০ যোগ হচ্ছে তোমার ১৮০০। ১২০০ যোগ হচ্ছে ১৮০০। তাহলে আমরা যদি এটিকে যোগ করে দেই তাহলে কত হবে? নরমালি আমরা হিসাব করতে পারি। কিন্তু আমি ক্যালকুলেটর সাহায্য নিচ্ছি। ৳৩,০০০। তার মানে এখানে হচ্ছে ৳৩,০০০। এখন ভ্যাটের হার কত টাকা? ভ্যাটের হার ৳৪। তাহলে ৳৩,০০০ য় ওনাকে কিন্তু ভ্যাট দিতে হবে। আচ্ছা, তাহলে অতএব ৳১০০ ৳৩,০০০ তো দোকানদারকে দিতে হবেই। দেন এর উপরে ভ্যাটও দিতে হবে। তাহলে ৳১০০ য় আমরা আগের ম্যাথটার প্রসেসিংটা ফলো করি। এই যে আগের ম্যাথটার প্রসেসিং। ৳১০০ য় ভ্যাট ৳৪। এভাবে আমরা লিখব। ৳১০০ য় ভ্যাট, এই যে ঠিক আছে? ৳১০০ য় ভ্যাট হচ্ছে ৳৪। ৳১০০ য় ভ্যাট হচ্ছে ৳৪। তাহলে ৳১ য় ভ্যাট কত হবে বলো তো? ৪/১০০ টাকা। অতএব ৳৩,০০০ দিয়ে উনি জিনিস কিনেছে। তাহলে ৳৩,০০০ য় ভ্যাট হবে ৪ × ৩,০০০ ডিভাইডেড হচ্ছে ৳১০০। তাহলে এখান থেকে ২ শূন্য, এখান থেকে ২ শূন্য কেটে দাও। তাহলে তুমি ফাইনালি রেজাল্টটা পেয়ে যাচ্ছ ৩ × ৪ = ১২
আর একটা শূন্য দিবা ১২০ টাকা। তার মানে ভ্যাট দিতে হবে এই ৩,০০০ টাকার ১২০ টাকা। তাহলে দোকানীকে তুমি দিবা, অতএব দোকানীকে দিতে হবে ৩,০০০ যোগ হচ্ছে ১২০। এই ক্ষেত্রে তুমি পাচ্ছ হচ্ছে ৩,১২০ টাকা। ৩,১২০ টাকা। ঠিক আছে? যদি ক্যালকুলেটরে উঠানোর পরে আমি দেখি আমার এই যোগটাকে ভুল গেল কিনা। এক যদিও বা ভুল যায় নাই, ৩,১২০ টাকা। তার মানে মূলত এই কাজের অ্যান্সার কাজ ১ এর অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা এভাবেই কিন্তু এটাকে সুন্দরভাবে সমাধান করতে পারি। ঠিক আছে? আমরা ১৮ নম্বর ম্যাথটা যদি একটু দেখি। ১৮ নম্বর ম্যাথ এবং ১৯ নম্বর ম্যাথের মাধ্যমে আমরা চ্যাপ্টারটি শেষ করব। নাসির সাহেবের মাসিক মূল বেতন হচ্ছে ২৭,৬৫০ টাকা। ভালো করে খেয়াল করো। ২৭,৬৫০ টাকা। ঠিক আছে? বার্ষিক মোট আয়ের প্রথম ২,৫০,০০০ টাকার আয়কর ০ টাকা। তার মানে এটা কিন্তু অনুশীলনীতে কাজে লাগবে। এজন্য এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, একটু দেখে ফেলো। বার্ষিক মোট আয়ের প্রথম ২,৫০,০০০ টাকা। তার মানে ২,৫০,০০০ টাকার আয়কর ০ টাকা। তার মানে এই ২,৫০,০০০ টাকার আয়কর তাকে দিতে হবে না। তাহলে এই মূল টাকা থেকে, অর্থাৎ এটা তো হচ্ছে মাসিক, তাহলে আমরা এটাকে ১২ দিয়ে গুণ করলে হবে বার্ষিক। তাহলে এই বার্ষিক টোটাল টাকা থেকে এই টাকাটা আমরা বাদ দিয়ে দিব, যেহেতু এই ৫০,০০০ ২,৫০,০০০ টাকার আয়কর তার নাই, ০ টাকা। ঠিক আছে? তাহলে এটা বাদ দিয়ে এই পুরা টাকা থেকে এই টাকাটা বাদ দিলে, অর্থাৎ এই ২,৫০,০০০ টাকা বাদ দিয়ে যেটা থাকবে, এই টাকার উপরে তাকে ১০ টাকা কর দিতে হবে। এই টাকার উপরে তাকে আ অ মানে হচ্ছে ১০০ টাকায় ১০ টাকা কর দিতে হবে। মানে ওই টাকাগুলোর উপরে তাকে ১০ টাকা কর দিয়ে তিনি কত টাকা আয়কর দিবেন, এটাই মূলত। তাহলে আমরা প্রসেসিংটা কি করব? ১ মাসের মূল বেতন হচ্ছে ২৭,৬৫০। তাহলে ১২ মাসের মূল বেতন হচ্ছে এই যে ৩,৩১,৮০০ টাকা। গুণ করলে আমরা পাচ্ছি। তাহলে করযোগ্য টাকার পরিমাণ, যে টাকাটার আর আয়কর ০, এই টাকাটা মাইনাস করে দিতে হবে। অর্থাৎ ২,৫০,০০০ টাকা তার বাদ যাবে। তাহলে এখানে থাকবে ৮১,৮০০ টাকা। এখন এই ৮১,৮০০ টাকার উপর কর দিতে হবে তাকে। সেটা হচ্ছে, তাহলে ১০০ টাকায় কর দিবে হচ্ছে ১০ টাকা। ১ টাকায় কর দিবে হচ্ছে ১০/১০০ টাকা। অতএব ৮১,৮০০ টাকায় কর দিবে হচ্ছে ১০ ইন্টু ৮১,৮০০, নিচে হচ্ছে তোমার ১০০। ২ শূন্য ২ শূন্য কাটো। এই ৮১৮ এবং ১০ কে তুমি যদি গুণ করো, তাহলে ৮,১৮০ টাকা। তার মানে মূলত নাসির সাহেব ৮১,৮০০ টাকার কর দিবেন, সেটা হচ্ছে ৮,১৮০ টাকা। বিষয়টা ক্লিয়ার? আমি আরেকবার বলি। ১ মাসের মূল বেতন আমরা যেহেতু বার্ষিক হিসাব করব, তাহলে ১২ মাসের মূল বেতনটা ১২ দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি। আর যেহেতু ২,৫০,০০০ টাকার আয়কর নেই, মানে ০ টাকা, এইজন্য এই ২,৫০,০০০ টাকা থেকে এই মূল টাকা বা বৎসর শেষে যে টাকাটা, সেই টাকা থেকে মূল টাকা থেকে এই আয়কর যে ০, এই টাকাটা বাদ দিয়ে দেখা যাচ্ছে যে ৮১,৮০০ টাকা রইল। এই ৮১,৮০০ টাকার আয়কর ওনাকে দিতে হবে। তাহলে ১০০ টাকার আয়কর হচ্ছে ১০ টাকা, ১ টাকার আয়কর হচ্ছে ১০/১০০ টাকা। অতএব ৮১,৮০০ টাকার আয়কর হচ্ছে এত টাকা। এখন আসো এটা। যদি $১ ৮১.৫০ টাকা হয়, তাহলে $৭,০০০ বাংলাদেশ। এটা সহজ। দেখো, $১ তুমি লিখবা এই যে $১ হচ্ছে ৮১.৫০, তাহলে $৭,০০০ হচ্ছে এত। জাস্ট গুণ করে দিবা। $১ হচ্ছে ৮১.৫০ টাকা। ৭,০০০ আগে, এটা অনেক আগে কিন্তু এই ৮১.৫০, এখন কিন্তু ১২০, হ্যাঁ, ৯০ প্লাস এরকম কিন্তু $১ সমান এত টাকা এরকম, হ্যাঁ? $১ হচ্ছে ৮১, এটা আ চেঞ্জ হয়। দ্রব্যমূল্যের বৃদ্ধি, হ্রাসের উপরে এটা কিন্তু চেঞ্জ হয়। যাই হোক। তাহলে $১ ৮১.৫০, তাহলে $৭,০০০ এটাকে গুণ করে দিলে যেটা পাবো, এটাই হচ্ছে নির্ণেয় টাকার পরিমাণ বাংলাদেশে। যে এখানে ইশরাক মনিহারি, কঠিন একটা নাম দেওয়া আছে। দোকানে গিয়ে ১ ডজন পেন্সিল ক্রয় করে দোকানিকে ৳২৫০ দিল। ভ্যাটের হার ৪ টাকা হলে প্রতিটি পেন্সিলের দাম কত? খুবই কঠিন একটা প্রশ্ন মনে হচ্ছে আমার কাছে। কিন্তু আসলে যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু সহজ। প্রতিটি পেন্সিলের দাম বের করতে বলছে। একটা বিষয় খেয়াল করেন তো, ভ্যাটের হার কিন্তু ৳৪ টাকা। আচ্ছা, ভ্যাটের হার যদি ৳৪ টাকা হয়
এই যে একটা বিষয় দেখেন, ভ্যাটের হার যদি ৳৪ হয়, হুম? তাহলে এই জিনিসটার পূর্ব মূল্য মূলত এটা তো আপনি ৳১০০ য় পরিশোধ করেন। এই ভ্যাটের হার ৳৪ মানে ৳১০০ আপনাকে এটা পরিশোধ করতে হয় মূলত। তাহলে ভ্যাট সহ আসলে মূলত এখানে কত টাকা? একটু খেয়াল করেন তো। যে ক্রয় মূল্য যদি আপনি ৳১০০ ধরে নেন, হ্যাঁ? ধরি ক্রয় মূল্য, ধরি ক্রয় মূল্য এভাবেই লিখবেন আপনি। ধরি ক্রয় মূল্য ৳১০০। তাহলে ভ্যাট সহ যেহেতু ৳৪ আপনি দিবেন তাহলে ভ্যাট সহ, হ্যাঁ? ভ্যাট সহ আপনার ক্রয় মূল্যটা হচ্ছে কিন্তু ভ্যাট সহ ক্রয় মূল্য হচ্ছে ৳১০৪। তার মানে এই জায়গায় আপনি ১০০+৪ লিখলে আরো ভালো হয়, বেটার হয়। ১০০+৪ যদি আমি দেই, ১০০+৪ তার মানে ৳১০৪। আচ্ছা, ভ্যাট সহ ক্রয় মূল্য যদি ৳১০৪ হয়, একটু ঐকিক নিয়মে চলে যাচ্ছি আমি। ভ্যাট সহ ক্রয় মূল্য যদি ৳১০৪ হয়, তাহলে প্রকৃত ক্রয় মূল্যটা আসলে কত টাকা ছিল বলেন তো? ৳১০০ ছিল না? একটু বিষয় খেয়াল করেন। ক্রয় মূল্য হচ্ছে ৳১০০, এইভাবেই কিন্তু আপনি আপনার খাতায় লিখবেন। তাহলে ভ্যাট সহ ক্রয় মূল্য অর্থাৎ যেহেতু ৳৪ আপনাকে দিতে হবে ৳১০০ সেই ক্ষেত্রে আপনাকে পরিশোধ করতে হবে এখন ৳১০৪। এটা কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে। ৳১০০ র জিনিসটা আপনাকে দিতে হবে ৳১০৪। ৳২০০ র জিনিস আপনাকে দিতে হবে ৳২০৮ কারণ ৳১০০ য় ৳৪ আপনাকে ভ্যাট দিতে হবে। হুম? তাহলে ভ্যাট সহ ক্রয় মূল্য যদি ৳১০৪ হয়, এখন আপনার লেখা এভাবে লিখবেন। আমি আ ব্ল্যাক পেন নেই। তাহলে এখান থেকে আপনি লিখবেন যে ভ্যাট সহ ৳১০৪ হলে প্রকৃত মূল্য মূলত কত ছিল বলেন তো? প্রকৃত মূল্য ছিল হচ্ছে আপনার ৳১০০। তাহলে ভ্যাট সহ যদি ৳১ হয় সেই ক্ষেত্রে প্রকৃত মূল্য ছিল আপনার অবশ্যই এরকম হয়ে যাবে বিষয়টা। এখন ভ্যাট সহ আসলে মূলত কত টাকা আছে এখানে দেখেন তো? ৳২৫০ যে দিয়েছে যে, এটা কিন্তু মূলত ভ্যাট আছে এর ভিতরে। ভ্যাট সহ কিন্তু উনি ৳২৫০ দিয়েছে। দিয়ে ১ ডজন পেন্সিল উনি ক্রয় করেছে। তার মানে ভ্যাট সহ কিন্তু ৳২৫০। তাহলে আপনার লেখার প্রসেসিংটা এইভাবেই হবে। আপনার লেখার প্রসেসিংটা এইভাবেই হবে। তাহলে ভ্যাট সহ ৳২৫০ হলে প্রকৃত মূল্য হচ্ছে ১০০ ইন্টু ২৫০ আর নিচে হচ্ছে আপনার ৳১০৪। এখন এটাকে আমরা ক্যালকুলেটরে উঠাবো জাস্ট। তাহলে ক্যালকুলেটরে উঠালে আমি দেখতে পাচ্ছি যে উপরে হচ্ছে আপনার ১০০ ইন্টু ২৫০ হুম? সমান দিচ্ছি, ভাগ চিহ্ন দিচ্ছি, ১০৪ দিয়ে ভাগ করব। এই যে ২৪০.৩৮ তা ৳২৪০.৩৮ ৳২৪০.৩৮ এটা হচ্ছে প্রায় লিখি। যেহেতু পয়েন্টের পর আরো সংখ্যা আছে প্রায় লিখি। তার মানে ওই ১ ডজনের যে প্রকৃত মূল্য ছিল ৳২৪০.৩৮ এটা মাইন্ডে রাখেন। তার মানে প্রথমত আপনি ক্রয় মূল্যটা ধরেছেন ৳১০০ তাহলে ভ্যাট সহ ক্রয় মূল্য হচ্ছে ৳১০৪ যেহেতু ভ্যাটের হার ৳৪ তাহলে ভ্যাট সহ ৳১০৪ হলে প্রকৃত মূল্য ৳১০০ ছিল। ভ্যাট সহ যদি ৳১ হয় প্রকৃত মূল্য ছিল ১০০/১০৪ তাহলে ভ্যাট সহ যদি ৳২৫০ হয় সেক্ষেত্রে প্রকৃত মূল্য হচ্ছে এত টাকা। এটা মূলত ১ ডজনের দাম। তাহলে এখন লিখবেন যে আমরা জানি আমরা জানি মানে হচ্ছে আতে হচ্ছে আমরা, যাতে হচ্ছে জানি। আপনি যেন আবার পরীক্ষার খাতায় এভাবে লিখে দিয়েন না, হ্যাঁ? আমরা জানি ১ ডজন সমান হচ্ছে ১২ টি। তাহলে এটা হচ্ছে ১২ টির ক্রয় মূল্য। তাহলে ১২ টির অতএব ১২ টির ক্রয় মূল্য হচ্ছে আপনার ৳২৪০.৩৮ প্রায় লিখে দিবেন। অতএব একটির ক্রয় মূল্য ২৪০.৩৮ ডিভাইডেড হচ্ছে ৳১২। তার মানে এখন আপনি এটাকে ভাগ করে ফেলেন। এই ৳২৪০.৩৮ কে আপনি ভাগ করবেন কত দিয়ে? ১২ দিয়ে। দেখেন তো ২০ পয়েন্ট সামথিং। তার মানে ২০.03 ৳২০.03 প্রায়। তাহলে আপনি লিখতে পারেন ৳২০ এভাবে দিয়ে লিখতে পারেন ৳২০
তাহলে অতএব একটির ক্রয় মূল্য বা একটি যেটা আপনার যে ভাষাটা দেওয়া আছে এই ভাষাটা লিখে ফেলেন। প্রতিটি পেন্সিলের দাম কত? তাহলে অতএব প্রতিটি পেন্সিলের দাম অতএব প্রতিটি পেন্সিলের দাম হচ্ছে ৳20। ঠিক আছে? এই ম্যাথটাকে আমরা এইভাবেই কিন্তু সুন্দরভাবে সমাধান করতে পারি। আরো একভাবে করা যায়। ওই ভ্যাটের হার আপনার হচ্ছে এভাবে মানে ২৫০ ইন্টু হচ্ছে ৪% এভাবে বা ৳১০০ ভ্যাট হচ্ছে ৳৪ অতএব ৳১ য় ভ্যাট হচ্ছে আপনার ৪/১০০ অতএব ৳২৫০ য় ভ্যাট হচ্ছে আ বের করে নিতে হবে। ৳২৫০ য় ভ্যাট, ৳২৫০ য় ভ্যাট ৳১০ বের হবে। তাহলে ওই ৳১০ বিয়োগ করে দিতে হবে। ২৫০ থেকে ১০ বিয়োগ করলে পাবো ২৪০। তাহলে মূলত ৳২৪০ হচ্ছে ১২ টির মূল্য, তাহলে ১ টির মূল্য। মানে বিষয়টা কেমন? আমি একটু বলি এখানে আপনাকে যে ৳১০০ য় আপনাকে দিতে হয় কত টাকা? ৳৪। তাহলে ৳১ য় দিবেন হচ্ছে ৪/১০০ অতএব ৳২৫০ য় দিবেন ৪ ইন্টু ২৫০ নিচে হচ্ছে ১০০। দেখেন তো এটাকে যদি আপনি কেটে দেন, হ্যাঁ? এটাকে কেটে দিলে ০, ০ কেটে যাচ্ছে। ৫ দুগুণে ১০ উম ৫ ৫ এ ২৫, ৫ দুগুণে ১০, ২ দুগুণে ৪ তার মানে এখান থেকে ৳১০ পাবেন। যাই হোক ক্যালকুলেশন করে ১০। তাহলে ওই ২৫০ থেকে করটা আপনাকে এটা বাদ দিলে আপনার প্রকৃত মূল্য হচ্ছে ২৪০। যাই হোক এভাবে কিরকম লাগে? আনইজি লাগে। আ তাহলে এটা ১২ টার মূল্য তাহলে একটার মূল্য অবশ্যই ৳২০ বের হবে। এটা আপনার বোঝার প্রয়োজন নাই। তারপরও আমি যারা ব্রিলিয়ান্ট বেশি আছে ওনারা বুঝে ফেলবেন আরকি। মানে ৳১০০ ৳৪, ৳১ 4/১০০ অর্থাৎ ৳২৫০ আপনার কর হচ্ছে ৳১০ ক্যালকুলেশন করে। তাহলে এই করটাকে বাদ দিলে ৳২৪০ পাচ্ছেন। তাহলে ১২ টার যেহেতু ১ ডজন তার মানে ১২ টার মূল্য হচ্ছে ২৪০ তাহলে একটার মূল্য হচ্ছে ২০। আর মূলত আপনি আপনার খাতায় এভাবেই সমাধান করবেন। ক্রয় মূল্য ৳১০০ ভ্যাট সহ ক্রয় মূল্য হচ্ছে ১০০ যোগ ৪ ৳১০৪ ভ্যাট সহ যদি ৳১০৪ হয় তাহলে প্রকৃত মূল্য ১০০ ভ্যাট সহ যদি ৳১ হয় প্রকৃত মূল্য হচ্ছে এত। অতএব ৳২৫০ যদি ভ্যাট সহ হয় তাহলে প্রকৃত মূল্য হচ্ছে ২৪০.৩৮ প্রায় লিখে দিবেন যেহেতু পয়েন্টের পরে আরো সংখ্যা আছে। তাহলে ১ ডজন ১২ টি তাহলে ১২ টির ক্রয় মূল্য হচ্ছে ৳২৪০.৩৮ প্রায়। তাহলে একটির ক্রয় মূল্য হচ্ছে ৳২০.03 তাহলে অতএব বলা যায় ৳২০ তাহলে প্রতিটি পেন্সিলের দাম হচ্ছে ৳২০। তো প্রিয় শিক্ষার্থী আমরা নেক্সট পর্বে অনুশীলনী ম্যাথগুলো অবশ্যই সমাধান করব। অনুশীলনীর যে ম্যাথগুলো আছে আমরা এগুলো দেখব। আমি স্লাইড রেডি করে রেখেছি আপনাদের কাছে জাস্ট উপস্থাপন করব। তো এখানে যে মেইন যে বিষয়টা প্রথমত আমাদের খেয়াল রাখতে হবে যে ক্রয় মূল্য বিষয়টা কি আমরা নরমালি যে এগুলো জিনিস কিনি, টাকা দিয়ে যেগুলো জিনিস কিনি এগুলো হচ্ছে আমাদের ক্রয় মূল্য। ঠিক আছে? বা ওই মূল্যটাকে যে মূল্যটা হয় এটাকে আমরা ক্রয় মূল্য বলি। অর্থাৎ এখানে যদি আমি একটু আপনাকে বুঝাই যে ক্রয় মূল্য হচ্ছে কোনো জিনিস যে মূল্যে ক্রয় করা হয় তাকে হচ্ছে ক্রয় মূল্য বলা হয়। আর বিক্রয় মূল্য হচ্ছে যে মূল্যে বিক্রি করা হয় বা বিক্রয় করা হয় তাকে হচ্ছে বিক্রয় মূল্য বলা হয়। লাভ হচ্ছে ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্যটা বেশি হয়। বিষয়টা কেমন? যে আপনি ৳১০ দিয়ে একটা জিনিস কিনেছেন, সেটা ৳২০ দিয়ে বিক্রি করেছেন। তার মানে আপনার বিক্রয় মূল্যটা বেশি। তার মানে এখানে আপনার লাভ হয়েছে ৳১০। হুম? আর যদি কম হয়, যেমন ৳৫ দিয়ে বিক্রি করেছেন। তার মানে বিক্রয় মূল্য যেটা এটা হচ্ছে আপনার অল্প, মানে ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম। সেই ক্ষেত্রে আপনার ক্ষতি হয়েছে। ওকে? সেই ক্ষেত্রে আপনার ক্ষতি হয়েছে। তার মানে বিক্রয় মূল্য যদি কম হয় সেই ক্ষেত্রে ক্ষতি হবে এবং বিক্রয় মূল্য যদি বেশি হয় সেই ক্ষেত্রে আমাদের লাভ হবে। কার সাথে তুলনা করব? ক্রয় মূল্যের সাথে আমরা তুলনা করব। ওকে। এই কথাটা এখানে লেখা আছে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি বা লোকসান হবে। হুম? এখন এই জায়গায় আমরা আ বিষয়গুলো এখন দেখব। ধীরে, ধীরে এই বিষয়গুলো আমরা খেয়াল করব যে প্রশ্ন নাম্বার ১ প্রশ্ন নাম্বার ১ টা যদি আমরা লক্ষ্য করি এখানে ওকে। একজন দোকানদার প্রতি মিটার ৳২০০ দরে ৫ মিটার কাপড় কিনে প্রতি মিটার ৳২৫০ দরে বিক্রি করলে কত লাভ হয়েছে? একটা বিষয় বুঝবেন যে ৳২০০ দরে প্রতি মিটার। আর প্রতি মিটার মানে কি? ১ মিটার। ১ মিটার ৳২০০ দরে তিনি ক্রয় করেছেন।
এবং 5 মিটার কিনেছেন তিনি। ঠিক আছে? তার মানে এখান থেকে নরমালি 1 মিটারের দাম যদি ৳200 হয়, তাহলে 5 মিটারের দাম হচ্ছে 5 দিয়ে গুণ করলেই বের হবে। এটা হচ্ছে ক্রয় মূল্য। দরে এত মিটার কিনে, এই যে কিনে মানে ক্রয় মূল্য। ঠিক আছে? তার মানে এখানে ৳১,০০০ হচ্ছে ওনার ক্রয় মূল্যটা। এরপরে প্রতি মিটার ৳২২৫ দরে বিক্রি করেছেন। একটা বিষয় বোঝেন, এখানে কিন্তু লাভ হয়েছে। ৳২০০ করে কিনেছেন, ৳২25 করে বিক্রি করেছেন। তার মানে ১০০ তে ৳25 ওনার লাভ হয়েছে। ৳১০০ তে ৳25 ওনার লাভ হয়েছে। এগুলো নরমালি আমাদের থিংকিং করতে হবে। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আ উনি কিনে প্রতি মিটার ২০০, তাহলে ৫ মিটারের বিক্রয় মূল্যটা কত হবে? তাহলে ২২৫ এর সাথে আপনি ৫ গুণ করবেন নিশ্চয়ই। তাহলে গুণ করলে এখান থেকে আমরা পাবো হচ্ছে ৳১১২৫। তাহলে দেখেন ৳১,০০০ দিয়ে কিনেছেন ৫ মিটার কাপড় এবং ৳১১২৫ দিয়ে উনি বিক্রি করেছেন ৫ মিটার কাপড়। ১ মিটারের দাম ছিল এখানে ৳২০০ কেনার ক্ষেত্রে, আর ১ মিটারের দাম ছিল আ বিক্রয়ের ক্ষেত্রে, বিক্রয় মূল্যের ক্ষেত্রে ৳২২৫ ছিল। তার মানে ১১২৫। তাহলে আমরা যদি বড়টা থেকে অর্থাৎ বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্যটা বিয়োগ করে দিই, তাহলে কত টাকা লাভ হয়েছে এটা আমাদের বের হবে। যাই হোক, আমরা এভাবে এটাকে সমাধান করেছি। ১ মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে ৳২০০, তাহলে ৫ মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে ২০০ × ৫ মানে হচ্ছে ৳১,০০০। আবার ১ মিটার কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে ৳২২৫। ৫ মিটার কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে ২২৫ × ৫, সেই ক্ষেত্রে ৳১১২৫। এগুলো নরমাল ক্যালকুলেশন, এইজন্য আমি ক্যালকুলেটর আনতেছি না। ঠিক আছে? এখানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি হয়, লাভ হয়েছে। বিক্রয় মূল্যটা বেশি, ক্রয় মূল্য অপেক্ষা বেশি হয়েছে, এজন্য লাভ। অতএব লাভ সমান বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিবেন। অর্থাৎ ১১২৫ থেকে ৳১,০০০ বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে ৳১২৫। তাহলে লাভ হয়েছে ৳১২৫। ৳৬০ দরে ৫ ডজন কমলা কিনে প্রতি হালি ৳৫০ দরে বিক্রি করলে কত ক্ষতি হয়েছে? বোঝা যাচ্ছে যে উনি ১ হালি মানে হচ্ছে প্রতি হালি মানে ৪ টি। এটা আমরা জানি যে ১ হালি হচ্ছে ৪ টি। যদিওবা এখানে আমাদের কাজে লাগবে না। তারপরেও ১ হালি সমান হচ্ছে ৪ টি। ঠিক আছে? এটা মনে রাখবেন। তাহলে ৪ টি কলা উনি ৳৬০ দরে কিনেছেন, ৫ ডজন কিনেছেন। ৫ ডজন কমলা কিনেছেন। আচ্ছা, কত ডজন কিনেছেন এটা আমাদের আপাতত এখানে দেখার বিষয় নয়। এবং প্রতি হালি তিনি ৳৫০ দরে বিক্রি করেছেন। তার মানে প্রতি হালি ৳৬০ দরে কিনেছেন, প্রতি হালি ৳৫০ দরে বিক্রি করেছেন। তাহলে ১ হালিতে ওনার অলরেডি ৳১০ ক্ষতি এখানে। আমরা বুঝতে পারছি ১ হালিতে ওনার ৳১০ ক্ষতি। ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে এখান থেকে আমরা জানি যে ১ ডজন হচ্ছে ৩ হালি। ১ ডজন হচ্ছে ৩ হালি, মনে রাখবেন। মানে ১ ডজন সমান হচ্ছে ১২ টি। মূলত ১ ডজন হচ্ছে ১২ টি। তাহলে যেহেতু ৪ টিতে আপনার হচ্ছে ১ হালি, সেই ক্ষেত্রে আমরা ১২ টিতে পাচ্ছি ৩ হালি। এই কথাই বলছি যে ১ ডজন হচ্ছে ৩ হালি। তার মানে ৫ ডজনে হচ্ছে ১৫ হালি। ১ ডজনে যদি ৩ হালি হয়, তাহলে ৫ ডজনে ১৫ হালি হবে। গুণ করলেই হয়ে যাচ্ছে এখানে। তাহলে ১ ডজনে ৩ হালি, ৫ ডজনে ১৫ হালি। তাহলে ১ হালি কমলার ক্রয় মূল্য হচ্ছে ৳৬০। অতএব ১৫ হালি, ১৫ হালি, হালিতে কনভার্ট করেছি আরকি। তাহলে হালিতে কনভার্ট করলে আমরা ১৫ হালির ক্রয় মূল্য বের করব, আবার ১৫ হালির বিক্রয় মূল্য বের করব। সেই ক্ষেত্রে আমাদের লাভ ক্ষতিটা বের হবে। আচ্ছা, তাহলে ১ হালির ক্রয় মূল্য হচ্ছে ৳৬০। অতএব ১৫ হালির ক্রয় মূল্য আমরা গুণ করলেই পেয়ে যাচ্ছি ৳৯০০। ১৫ × ৬০ যদি আমরা গুণ করি, সেই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি? ৳৯০০ পাচ্ছি। আশা করি এগুলো গুণ আপনি পারেন। ১ হালি কমলার বিক্রয় মূল্য হচ্ছে আপনার ৳৫০। তাহলে ১৫ হালি কলার বিক্রয় মূল্য হচ্ছে ৫০ × ১৫, সেই ক্ষেত্রে ৳৭৫০। তাহলে অতএব ক্ষতি কত হয়েছে? এই ৯০০ থেকে আমরা যদি ৭৫০ কে বিয়োগ করে দিই, সেই ক্ষেত্রে আমাদের ক্ষতির পরিমাণটা বের হবে। তাহলে এখানে বিক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য বেশি হয়, ক্ষতি হয়েছে। বিক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য বেশি হয়, মানে ক্রয় মূল্য কিনছে বেশি টাকাতে কিন্তু বিক্রি করতে পারে নাই। বিক্রি কম টাকাতে করছে। হয়তো কোনো সমস্যার সম্মুখীন হয়েছিল। যার কারণে কিন্তু ক্রয় মূল্যটা বেশি ছিল, বিক্রয় মূল্যটা কম। আচ্ছা, ক্ষতি সেই ক্ষেত্রে আমরা ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এগুলো সূত্র কিন্তু মুখস্থ করতে হবে না। এগুলো এমনিতে অটোমেটিক আপনার মাথায় চলে আসবে। তাহলে ৯০০ থেকে ৭৫০ বিয়োগ করলে আমরা ১৫০ পাচ্ছি। তাহলে ক্ষতি হয়েছে ৳১৫০। আমরা যদি এরপরে নেক্সট যেটা আছে ৩ নাম্বার ম্যাথটা যদি একটু দেখি। প্রিয় শিক্ষার্থী, ৩ নাম্বার ম্যাথ সমাধান করার আগে একটি কথা যে আপনারা যারা জব রিলেটেড প্রস্তুতি, বিসিএস, এনটিআরসি বা বিভিন্ন ম্যাথ প্রস্তুতি আছে, আদার্স সাবজেক্টও আছে। আপনি শাহিনস ম্যাথ ক্যাপসুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে শুধু চাকরি রিলেটেড যে ম্যাথগুলো আছে
বা বেসিক ইত্যাদি সবগুলো আমরা মানে চাকরি রিলেটেড ম্যাথগুলো, আর এগুলো তো একাডেমিক, তাই না? স্টাডি এডুকেট সেটটা হচ্ছে একাডেমিক, অর্থাৎ 1 থেকে শুরু করে আপনার হচ্ছে 12 পর্যন্ত যতগুলো ম্যাথ আছে, যতগুলো ক্লাসের ম্যাথ সমাধান আছে এই চ্যানেলে এগুলো। আর সায়েন্স ম্যাথ ক্যাপসুল এটা হচ্ছে আপনার বিসিএস রিলেটেড, জব রিলেটেড, হ্যাঁ, এরকম। যাই হোক, আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আসেন 3 নাম্বার। রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাউল কিনে 44 টাকা দরে বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে? তাহলে 50 কেজি বিক্রি করেছেন, আবার 50 কেজি কিনেছেন। 40 টাকা দরে কিনেছেন, 44 টাকা দরে বিক্রি করেছেন, তার মানে এখানে লাভ হয়েছে। প্রত্যেক কেজিতে 4 টাকা করে লাভ হয়েছে। যাই হোক, আচ্ছা, 1 কেজি চাউলের ক্রয় মূল্য সেই ক্ষেত্রে 40 টাকা, 50 কেজি চালের ক্রয় মূল্য হবে 50 × 40, অর্থাৎ এই দুটোকে গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 2000 টাকা। অনুরূপভাবে 1 কেজি চাউলের বিক্রয় মূল্য হচ্ছে 44 টাকা। তাহলে 50 কেজি চাউলের বিক্রয় মূল্য হচ্ছে আ 50 × 44, সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি 2200 টাকা। তাহলে এখানে দেখা যাচ্ছে বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম, সেই ক্ষেত্রে লাভ হয়েছে। অতএব বিক্রয় মূল্য এভাবে আমরা লিখব। বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি হয়, লাভ হয়েছে। তাহলে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বিয়োগ করি 2200 থেকে যদি 2000 কে আমরা বিয়োগ করে দেই, সেই ক্ষেত্রে আমরা 200 টাকা পাচ্ছি। তাহলে লাভ হবে 200 টাকা। তাহলে আমাদের ৩ নাম্বার ম্যাথটা এইভাবে আমরা সমাধান করতে পারি। তো এখন আমরা ৪ নাম্বার প্রশ্নটা একটু দেখব। এখানে বলা হচ্ছে প্রতি লিটার মিল্ক ভিটা দুধ 52 টাকায় কিনে 55 টাকা বিক্রি করলে 55 টাকা দরে বিক্রি করলে শতকরা কত লাভ হয়? তার মানে এখানে ১০০ টাকায় কত টাকা লাভ হয় এটা চেয়েছে। এখানে আমরা দেখেই বুঝেছি যে ৫২ টাকা দিয়ে উনি কিনেছেন, ৫৫ টাকা দিয়ে উনি বিক্রি করেছেন ১ লিটারের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে ১ লিটারে উনি ৩ টাকা লাভ করেছেন। কয় টাকা লাভ করেছেন? ৩ টাকা উনি লাভ করেছেন। ওকে। এটা আমরা গাণিতিকভাবে লিখবো এভাবে। দেওয়া আছে ক্রয় মূল্য হচ্ছে আপনার ৫২ টাকা, বিক্রয় মূল্য হচ্ছে ৫৫ টাকা। এখানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি হওয়ায় লাভ হয়েছে। বিক্রয় মূল্যটা যেহেতু বেশি, সেক্ষেত্রে তো লাভই হওয়ার কথা। তাহলে লাভ সমান কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে ৫৫ থেকে ৫২ আমরা বিয়োগ করেছি। বিয়োগ করার পরে এখানে ৩ টাকা পেয়েছি। এই টাকাটা কিন্তু ক্রয় মূল্যের উপরে নির্ভর করে। মানে ক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতিটা নির্ভর করে। ক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতিটা নির্ভর করে। তাহলে সেক্ষেত্রে ৫২ টাকার ভিতরে বা ৫২ টাকা থেকে কিন্তু ৫২ টাকা থেকে কিন্তু আপনি ৩ টাকা পেয়েছেন। ৫৫ টাকা বিক্রি করেছেন। তার মানে এইটা থেকেই তো আপনি, এই টাকাটা যদি আপনার না থাকতো, তাহলে সেখান থেকে তো, বা এই জিনিসটা যদি আপনার না থাকতো, তাহলে তো ৫৫ টাকায় বিক্রি করতে পারতেন না। তো যাই হোক, বুদ্ধি করে আপনি ৫৫ টাকায় বিক্রি করে দিয়েছেন। তাহলে ৫২ টাকা দিয়ে কিনেছেন, ৫৫ টাকা দিয়ে বিক্রি করেছেন। তার মানে ৫২ টাকার ভিতর ৫২ টাকা থেকে আপনি ৩ টাকা লাভ পেয়েছেন। সেই কথাই লিখব যে ৫২ টাকায় লাভ হয় ৩ টাকা। ১ টাকায় লাভ হয় ১ টাকায় তার কম লাভ হবে। এই ক্ষেত্রে এখানে মিস্টেক হয়েছে। এটা হচ্ছে ৩/৫২ হবে। ঠিক আছে? ৫২ টাকায় ৩ টাকা লাভ হয়। তাহলে ১ টাকায় ৩/৫২ টাকা লাভ হবে। অতএব ১০০ টাকায় লাভ হবে। সেই ক্ষেত্রে ৩ × ১০০ ডিভাইডেড হচ্ছে ৫২। এখন আমরা এটাকে একটু কাটাকাটি করব বা ভাগ করে দিলেও দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা যদি এখানে যদি কেটে দেই, তাহলে ৩ আমরা যদি ১০০ কে যদি কেটে দেই ফার্স্ট, তাহলে ১০০ কে যদি আমরা কাটি, ২ দিয়ে যদি কাটি নরমালি, মানে ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর উঠাই দিবেন। অযথা কাটাকাটি করার প্রয়োজন নাই। ঠিক আছে? আচ্ছা, এখানে কেটে দেই। একটু খেয়াল করবেন। ২ দিয়ে কাটলে এটা কত হবে বলেন তো? ২ দিয়ে কাটলে ৫০ হবে। আর ২ দিয়ে এটাকে কাটলে ২৫, ২৬ হবে। তাই না? আবার দেখতেছি ২ দিয়ে কাটা যাচ্ছে। তার মানে এটা হবে ২৫, এটাকে ২ দিয়ে কাটলে হবে ১৩। তাহলে ৩ ২৫ এ হচ্ছে ৭৫, আর নিচে হচ্ছে আপনার ১৩। তাহলে ৭৫/১৩, এই যে ৭৫/১৩। এখন এই ৭৫/১৩ মানে হচ্ছে ১৩ দিয়ে ৭৫ কে ভাগ করতে হবে। তাহলে এখন দেখেন তো, ৫ ১৩ ৬৫, এখান থেকে যদি আপনি বিয়োগ করেন ১০ পাচ্ছেন। তাহলে এই ১০ টা উপরে চলে যাবে এবং এই ১৩ টা নিচে চলে আসবে। অর্থাৎ ৫, এরপরে হচ্ছে ১৩/১০ ভাগ। যাই হোক, মিশ্র ভগ্নাংশ চলে আসছে। এত পার্সেন্ট। তার লাভ হয় এত পার্সেন্ট। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ৪ নাম্বারের প্রশ্ন চলে গেল। এখন আমরা একটু দেখব ৫ নাম্বার প্রশ্নটা। ওকে, ৫ নাম্বারটা দেখব। প্রতিটি চকলেট ৳৮ হিসেবে ক্রয় করে ৮.৫০ টাকা হিসেবে বিক্রি করে ২৫ টাকা লাভ হলো। মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? খুবই সুন্দর প্রশ্ন। প্রতিটি চকলেট ৳৮ হিসেবে ক্রয় করে, ৳৮ হিসেবে ক্রয় করে
8.50 টাকা হিসেবে বিক্রি করে 25 টাকা লাভ হলো। যাই হোক, দেখেন আমরা কিভাবে সমাধান করব। তাহলে দেওয়া আছে প্রতি চকলেটের ক্রয় মূল্য হচ্ছে 8 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 8.50 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্যটা হচ্ছে আপনার বেশি, হ্যাঁ? তাহলে 0.50, হ্যাঁ? 0.50 টাকা লাভ হয়েছে। কারণ 8 টাকাতে কিনেছে, 8.50 টাকাতে বিক্রি করেছে। তার মানে বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য অপেক্ষা বেশি হয়, লাভ হয়েছে। তাহলে লাভ হচ্ছে আগের মতোই, আমরা 5.0। আচ্ছা, এই 5.0 টা এটা কিন্তু একটি চকলেটের হিসাব। প্রতিটি চকলেট ৮ টাকা দিয়ে কিনছে, প্রতিটি চকলেট ৮.৫০ টাকা দিয়ে বিক্রি করেছে। তার মানে একটির ক্ষেত্রেই কিন্তু আমরা এগুলো হিসেব করছি। তার মানে একটি, তার মানে 0.50 টাকা লাভ হয় হচ্ছে একটিতে। এটা একটু মাইন্ডে রাইখেন। তাহলে 0.50 টাকা লাভ হয় একটি চকলেটে, এই যে এভাবে লিখবেন। অতএব ১ টাকা লাভ হয় 1/0.50, অতএব 25 টাকা, এই যে 25 টাকা লাভ হয়েছে, তাহলে 25 টাকায় লাভ, 25 টাকা লাভ হয়। তাহলে ১ ইন্টু 25 ডিভাইডেড হচ্ছে 0.50। এখন এই জায়গায় একটু খেয়াল করেন। এই পয়েন্টটাকে যদি আপনি উঠাতে চান, তাহলে পয়েন্টের জন্য উপরে আপনাকে ১ দিতে হবে। ডান পাশে ২ টা সংখ্যা থাকার জন্য ২ টা শূন্য দিতে হবে। এই যে মূলত এইটা। ঠিক আছে? তাহলে এখন একটু কেটে দেন। এই যে ৫০ দুগুণে হচ্ছে ১০০, তাহলে ২৫ দুগুণে হচ্ছে ৫০। ৫০ টি চকলেট। তাহলে মোট ৫০ টি চকলেট ক্রয় করা হয়েছিল। খুব সুন্দর না? বুঝতে পারলে সুন্দর, হ্যাঁ? বুঝতে পারলে খুবই সুন্দর। আচ্ছা, এরপরে দেখেন। ৬ নাম্বারটা একটু দেখেন। প্রতি মিটার ১২৫ টাকা দরে কাপড় ক্রয় করে ১৫০ টাকা দরে বিক্রি করলে দোকানদারের ২,০০০ টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন? ওই একই, ৫ এর মতোই, প্রায় সিমিলার। প্রতি মিটার ১২৫ টাকা দিয়ে কিনেছে এবং ১৫০ টাকা দিয়ে বিক্রি করেছে। সেই ক্ষেত্রে আমরা বুঝতে পেরেছি এখানে বিক্রয় মূল্যটা বেশি, ১২৫ টাকা হচ্ছে কম, ক্রয় মূল্যটা কম। সেই ক্ষেত্রে লাভ হয়েছে 25 টাকা। এটা আমরা গাণিতিকভাবে লিখবো এইভাবে। যে দেওয়া আছে প্রতি মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে ১২৫ টাকা, বিক্রয় মূল্য হচ্ছে ১৫০ টাকা। তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি হয়, লাভ হয়েছে। সহজ জিনিস। তাহলে লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। সেই ক্ষেত্রে আমরা 25 টাকা এখানে পাচ্ছি। ওকে? এখন 25 টাকা লাভ হয় ১ মিটার কাপড়ে। তাহলে ১ টাকা লাভ হয় এই জায়গায় ১/25 হবে। ঠিক আছে? ১/25 মিটার কাপড়ে। টাকা তো না, কাপড়ে। কাপড়ে। ওকে? তাহলে অতএব ২,০০০ টাকা যেহেতু, তাহলে ২,০০০ টাকা লাভ হয়, ২,০০০ টাকা লাভ হয়। তাহলে ১ ইন্টু ২,০০০ ডিভাইডেড হচ্ছে 25। এখন আমরা নরমালি এটাকে কেটে দিব, হ্যাঁ? এটাকে কাটলে হবে ৮০। তাহলে এই ক্ষেত্রে আমরা ৮০ মিটার পাচ্ছি। তাহলে দোকানদার মোট ৮০ মিটার কাপড় ক্রয় করেছিলেন। ক্লিয়ার? ৬ নাম্বার শেষ। আমরা এখন আমাদের পাঠ্য বই অনুযায়ী আমরা ৭ নাম্বার ম্যাথটাকে একটু দেখব। ৭ নাম্বার ম্যাথ, ওকে। একটি দ্রব্য ১৯০ টাকায় ক্রয় করে ১৭৫ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? একই জিনিস। ১৯০ টাকায় ক্রয় করেছে, ১৭৫ টাকায় বিক্রি করেছে। শতকরা এখানে দেখা যাচ্ছে ১৯০ টাকা দিয়ে উনি কিনেছেন। আর ১৭৫ টাকা দিয়ে উনি বিক্রি করেছেন। তার মানে উনার ক্ষতি হয়েছে। কারণ ১৯০ তো বেশি, তাই না? বড় না? কম টাকায় বিক্রি করেছেন, বেশি টাকায় কিনেছেন। তাহলে সেই ক্ষেত্রে উনার কিন্তু এখানে ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে? এই যে গাণিতিকভাবে আমরা এখানে লিখেছি, এভাবে এই কথাটা এভাবে লিখে নেবেন। প্রত্যেকটা ম্যাথে প্রায় একই রকমই কথা আসছে। তাহলে ১৯০ থেকে ১৭৫ বিয়োগ করতে হবে, ১৫ টাকা উনার ক্ষতি হয়েছে। তাহলে এই ক্ষতিটা কত টাকা থেকে হয়েছে? ১৯০ টাকা থেকে হয়েছে। তার মানে ১৯০ টাকায় ক্ষতি হয় হচ্ছে ১৫ টাকা। একটু খেয়াল করবেন। ১৯০ টাকায় ১৯০ টাকায় ক্ষতি হয় ১৫ টাকা। আর ১ টাকায় ক্ষতি হয় ১৫ ভাগ হচ্ছে ১৯০ টাকা। অতএব শতকরা ক্ষতি হয় ১০০ টাকায় ক্ষতি হয় ১৫ ইন্টু ১০০ ডিভাইডেড হচ্ছে ১৯০। এই ক্ষেত্রে এই শূন্য কেটে দিচ্ছি। তাহলে ১৫ ইন্টু ১০ করলে হবে ১৫০ আর নিচে হচ্ছে ১৯। এখন আমরা যদি এটাকে ভাগ করে দেই, হ্যাঁ? এটাকে যদি আমরা ভাগ করে দেই, ওকে, এভাবে ভাগ করব। তাহলে ভাগ করলে আমরা কিন্তু এখানে ৭ পাচ্ছি। ৭ নং ৬৩ 3, হাতে পড়ে ৬,
7 একে 7 আর 6 13 অর্থাৎ 133। এখান থেকে আমরা যদি বিয়োগ করি সেই ক্ষেত্রে আমরা 17 পাচ্ছি। এই 17টা উপরে যাবে আর এই 19টা নিচে আসবে। তাহলে এত টাকা হবে ক্ষতি। ক্ষতি হবে এত %। ঠিক আছে? এই হচ্ছে আমাদের 7 নাম্বার শেষ। আমরা এখন 8 নাম্বারটা একটু দেখব। 8 নাম্বার। ওকে। 8 নাম্বার ম্যাথ কি বলছে? যে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে 25 মিটার কাপড় ক্রয় করে যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? একটু পেঁচ আছে কিন্তু কোনো সমস্যা নাই। দেখেন এখানে লিখবেন আপনি মনে করি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। মনে করি। তাহলে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা। একইভাবে ওই মূল্যেই আপনাকে বিক্রি করতে হবে, রাইট? ওই মূল্যেই আপনাকে বিক্রি করতে হবে। অর্থাৎ মূল্যটা কিন্তু একই থাকবে। তাহলে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 100 টাকাও হবে, 100 টাকা হবে। 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। একটু কথাটা এই জায়গাটা, এই প্রশ্নটা একটু ভালো করে বুঝবেন। 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রি করবে। তাহলে 25 মিটার কাপড় ধরে নেন 100 টাকা দিয়ে কিনেছেন, তাহলে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হবে 100 টাকা। নিজে বুঝতে হবে। শুধু আমি বুঝালে হবে না, আপনাকে নিজে বুঝতে হবে, ফিল করতে হবে এগুলো। আচ্ছা যাই হোক, তাহলে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য আমরা 4 টাকা পেয়েছি। একইভাবে আমরা 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 100 টাকা লিখেছি। 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হবে 5 টাকা। তাহলে এখন বলেন তো 4 টাকা দিয়ে কিনেছেন, 5 টাকা দিয়ে বিক্রি করেছেন। লাভ হয় নাই? অবশ্যই লাভ হইছে। লাভ কত টাকা স্যার? 1 টাকা লাভ হইছে। তাহলে 1 টাকা লাভ। ওকে। এই যে লাভ সমান 1 টাকা। তাহলে 4 টাকা ক্রয় মূল্য কত? 4। তার মানে 4 টাকায় লাভ হয়। একটু খেয়াল করবেন। 4 টাকায় লাভ হয় 1 টাকা। অতএব 1 টাকায় লাভ হয় 1/4 টাকা। অতএব শতকরা মানে 100 টাকায় লাভ হয় 1 ইনটু 100 ডিভাইডেড হচ্ছে 4 টাকা। 4 পঁচিশে 100, তার মানে 25% লাভ। ঠিক আছে, 25% লাভ। এখন আমরা নেক্সট কোশ্চেনটা দেখব, 9 নাম্বার কোশ্চেনটা দেখব। 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এই ধরনের ম্যাথ আমরা সমাধান করেছি এর আগে। এমসিকিউ আমরা সমাধান করেছি। 2.1 আমরা সমাধান করেছি। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে কথা ছিল যে একটির ক্রয় মূল্য এবং একটির বিক্রয় মূল্য বের করবেন। একটির ক্রয় মূল্য, একটির বিক্রয় মূল্য বের করে দেখবেন। দেখব 9 নাম্বার কোশ্চেনটা দেখব। 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এই ধরনের ম্যাথ আমরা সমাধান করেছি এর আগে। এমসিকিউ আমরা সমাধান করেছি। 2.1 আমরা সমাধান করেছি। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে কথা ছিল যে একটির ক্রয় মূল্য এবং একটির বিক্রয় মূল্য বের করবেন। একটির ক্রয় মূল্য, একটির বিক্রয় মূল্য বের করে দেখবেন ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি। যদি বিক্রয় মূল্য বেশি হয় সেই ক্ষেত্রে লাভ, যদি বিক্রয় মূল্য কম হয় সেই ক্ষেত্রে ক্ষতি। তাহলে আমরা 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে ওকে এইটুকুনি আগে ক্যালকুলেশন করব। তাহলে 8টি আমলকির ক্রয় মূল্য হচ্ছে, একটু খেয়াল করবেন, 8টি আমলকির ক্রয় মূল্য যদিও বা করা আছে, তারপর আমি একটু বিশ্লেষণ করি। 8টির ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। একটির ক্রয় মূল্য কত হবে? অবশ্যই 5/8 টাকা হবে। এখন আসেন 5 টাকায় 6টি দরে বিক্রি করলে, তার মানে 6টির বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। তো 6টির বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। একটির বিক্রয় মূল্য হচ্ছে 5/6 টাকা। এখন 5/8 বড় না 5/6 বড়? 5/8 বড় না 5/6 বড়? অবশ্যই 5/6 বড়। 5/6 বড়। এটা আপনি ক্যালকুলেটরে করেও করতে পারেন অথবা বিভিন্ন শর্টকাট আছে। হ্যাঁ, 5/6 চাপবেন, চাপার পরে দেখেন আমি যদি আপনাকে একটু বোঝাই এখানে। 5/6 5/6 মানে হচ্ছে 0.83 0.83, ঠিক আছে? 0.83 0.83
আর 5/8 মানে কত? 5/8, 5/8 এটা মানে হচ্ছে 0.62, এটা মানে হচ্ছে 0.62, তাহলে 0.62 তো অবশ্যই কম, তার মানে বিক্রয় মূল্য বেশি, এক্ষেত্রে লাভ হয়েছে। আর এছাড়াও বিভিন্ন ক্যালকুলেটর না থাকলে একটা শর্টকাট সূত্র আছে, ওই সূত্র দিয়ে করতে পারেন, ওটা আমি এখন দেখাবো না, অন্য কোনো ক্লাসে আমি দেখাবো। আচ্ছা যাই হোক, এখন তাহলে এই ক্ষেত্রে 5/8, 5/6, সেই ক্ষেত্রে 5/6টা বেশি, তার মানে লাভ হয়েছে, তাহলে লাভ সমান এটাকে আমরা বিয়োগ করব নরমালি। হ্যাঁ, বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কিন্তু আমরা পাচ্ছি এই যে বিয়োগ করতে গেলে অবশ্যই এখানে এখানে লসাগুর প্রসেসিংটা আনতে হবে। 5/6 থেকে আপনাকে বিয়োগ করতে হবে 5/8, এই ক্ষেত্রে লসাগু হচ্ছে 24। হুম, 24 লসাগু। তাহলে এখানে যদি আমরা 24কে 6 দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি? 4। তার 4 দিয়ে মানে 24কে 6 দিয়ে ভাগ করলে আমরা 4 পাচ্ছি, লসাগুর যে প্রসেসিংটা। তাহলে 4 উপরের 5 গুণ করতে হবে, 4 5 20। একইভাবে আপনাকে 24কে 8 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3 8 24, উপরের এই 3 দিয়ে আবার যে ভাগফল, সেই ভাগফল দিয়ে আবার উপরেরটাকে লবকে আমরা গুণ করব, 3 5 15। এই ক্ষেত্রে আমরা পাচ্ছি 5/24 টাকা লাভ হয়। তাহলে ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল 5/8, তার মানে 5/8 টাকায় লাভ হয় 5/24 টাকা। এই যে এইভাবে এখন লিখতে হবে। যদি না বুঝে থাকেন একটু মনোযোগ দেন, শুধু পিডিএফ বা শুধু সমাধান দেখে কিন্তু বোঝা যায় না, ঠিক আছে? যদি বোঝাই যেত তাহলে টিচারের প্রয়োজন হতো না, এই জন্য মনোযোগ দিবেন। তাহলে 5/8 টাকায় লাভ হয় 5/24 টাকা। 1 টাকায় লাভ হয় কত হবে বলেন তো? 5/24 অবশ্যই ভাগ হবে 8 বাই 5/8, 5/8, তাহলে 100 টাকায় লাভ হবে, একটু খেয়াল করেন, তাহলে 100 টাকায় লাভ হবে 5/24 ডিভাইডেড 5/8 ইন্টু 100, ঠিক আছে? এখন এই জায়গাটা যদি আমরা খেয়াল করি বা ক্যালকুলেশন করি তাহলে কেমন হবে? 5/24 যদি আমি ভাগকে গুণ আকার করি তাহলে এই 8টা উপরে চলে যাবে, এই 5টা নিচে আসবে, ইন্টু হচ্ছে 100। দেখেন এই জায়গার মতো হয়ে গেছে। এই যে এখন এই জায়গার মতো হয়ে গেছে। আপনি এই আপনার খাতায় যখন নোট করবেন তখন এই প্রসেস এই যে এই জায়গাটা একবারে এইভাবে না করে আপনি এভাবে ভেঙে করবেন। ভেঙে করলে মানে এই যে 1 থেকে শুরু করবেন, এই যে 1, এই যে 1, এটা, এটা আমার মতো করে আপনার খাতায় উঠাবেন। এটাও আমি করেছি। হ্যাঁ, পিডিএফ করার সময় এটা এভাবে করেছি। সমাধানে এত ডিটেইলস দেওয়ার প্রয়োজন হয় না। ঠিক আছে? এখন আমরা এটি ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে আমরা এই যে দেখেন এখান থেকে আমরা যদি দেখি এই 5 এই 5 কেটে যাচ্ছে। এটাকে যদি আমরা কেটে দেই এখানে হচ্ছে 3 পাচ্ছি। তার মানে উপরে 100 নিচে 3। তার মানে 100 কে এখন আমরা 3 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি দেখেন তো? 3 3 33 এ 99, তাহলে সেই ক্ষেত্রে নিচে 1, এই একটা উপরে যাবে আর এই 3টা হচ্ছে নিচে আসবে। তাহলে এত পার্সেন্ট দাম। ঠিক আছে? তাহলে 9 শেষ। আমরা এখন 10 নাম্বারটা একটু দেখব। 9 শেষ। 10 কই? ওই তো 10। ওকে। 10 এর একটা বিকল্প পদ্ধতি আছে। বিকল্প পদ্ধতি আমরা একটু পরে দেখব। আগে মূল নিয়মটা একটু দেখি। একটু খেয়াল করবেন। একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 4/5 অংশের সমান। একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 4/5 অংশের সমান। শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। এখন লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এই বিষয়টা আগে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। খেয়াল করেন, বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 5/4 ভাগ বা এত অংশের সমান। তাহলে এই জায়গায় আপনি ধরে নেন যে এই যে এখানে বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের একটু খেয়াল করেন, এই যে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের ক্রয় মূল্যের 4/5 অংশ। তাহলে এখন বলেন তো বিক্রয় মূল্য ধরবেন না ক্রয় মূল্য ধরবেন? অনেক সময় এই জায়গাটা ঝামেলা হয়। যেমন এখানে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এখন দৈর্ঘ্য x ধরবেন না প্রস্থ x ধরবেন? বা ধরেন একই কথায়। ধরতে হবে কিন্তু প্রস্থের 3 গুণ হবে। তার প্রস্থ যদি x হয় দৈর্ঘ্য হবে 3x।
দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। প্রস্থ যা হবে তার 3 গুণ হবে দৈর্ঘ্য। প্রস্থ যদি আপনার হচ্ছে 10 হয়, তাহলে দৈর্ঘ্য হবে 30, 3 গুণ করতে হবে। এরকম বিক্রয় মূল্য ক্রয় মূল্যের এত। তাহলে ক্রয় মূল্যকে ধরে নিতে হবে। তাহলে ক্রয় মূল্য হচ্ছে আপনার ক টাকা এখানে ধরা হয়েছে। তাহলে বিক্রয় মূল্য ক এর 4/5, তার মানে 4ক/5। ঠিক আছে? তাহলে এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অপেক্ষা বেশি। কারণ এটা হচ্ছে ভগ্নাংশে চলে আসছে, তার মানে বিক্রয় মূল্য এখানে কম। আর কটা হচ্ছে, হ্যাঁ, আপনার বড় বা বেশি। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অপেক্ষা বেশি। ভগ্নাংশের ক্ষেত্রে না, এমনিতেই নরমালি কিছু যদি ক্যালকুলেশন করেন, আপনি ধরেন এটাকে আপনি ক কে আপনি 10 ধরেন। তাহলে এখানে দেখেন তো 4 × 10 এই জায়গায় হয়ে যাবে 4 × 10 ডিভাইডেড হচ্ছে 5। তাহলে 5 দুগুণে হচ্ছে 10, 4 দুগুণে হচ্ছে 8। তাহলে এখন বলেন তো এখানে কি বিক্রয় মূল্যটা কম না? তাহলে বিক্রয় মূল্য কম, তাই ক্ষতি হয়েছে। এই যে বিক্রয় মূল্য কিন্তু কম, এটা হচ্ছে 10। যাই হোক, তাহলে ক্ষতি হয়েছে। তাহলে আমরা এখান থেকে আম ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা আমরা মাইনাস করে দিব। তাহলে এই ক্ষেত্রে আমরা লসাগু করব আগের প্রসেসে। এখানে ক মাইনাস 4ক ডিভাইডেড 5। তাহলে এখন যদি আমরা এটাকে লসাগু করি 5 পাবো। তাহলে 5 এর সাথে ক এখানে গুণ হবে, মাইনাস এখানে 4ক। তাহলে 5ক থেকে 4ক বিয়োগ করলে আমরা শুধু ক পাবো ডিভাইডেড 5। এটা হচ্ছে আপনার কি ক্ষতি। তার মানে কোন টাকায় ক্ষতি হয়? ক আপনার ক্রয় মূল্যের ভিতরে ক্ষতি হয়েছে, মানে ক্রয় মূল্য থেকে ক্ষতি হয়েছে। তার ক্রয় মূল্য ক টাকায় ক্ষতি হয় ক/5। হ্যাঁ, এখন আমি এটাকে ডিটেলস যদি এখানে বলি, ওকে, হুম, তাহলে ক টাকায় ক্ষতি হয়েছে ক/5। 1 টাকায় ক্ষতি হবে কত? ক/5 ডিভাইডেড হচ্ছে আপনার ক। এবং 100 টাকায় তাহলে ক্ষতি হবে ক/5। এটাকে আমি ডিরেক্টলি, আচ্ছা, লিখি ভাগ ক ইনটু হচ্ছে 100। তো এখন যদি এটিকে আপনি ক্যালকুলেশন করেন, হুম, সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন ক/5 ইনটু, এই যে কর নিচে 1 আছে সেই 1টা উপরে যাবে, আর এই উপরের কটা নিচে আসবে, ইনটু হচ্ছে 100। মানে এই কর নিচে নিচে মনে মনে 1 আছে, সেই 1টা উপরে যাবে, ভাগ করলে নিচেরটা উপরে যায়, অর্থাৎ উল্টো হয়ে যায়, হর লব হয়ে যায়, লব হর হয়ে যায়। আচ্ছা, এখন উপরের ক নিচের ক কেটে দেন, তাহলে 5 20 হচ্ছে 100, 20% হচ্ছে আপনার ক্ষতি। ঠিক আছে? এখন বিকল্প পদ্ধতিটা কেমন? অনেকের কাছে বিকল্প পদ্ধতি খুবই সিম্পল, ছোট্ট। মনে করি গাড়িটির ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য হবে 100 এর 4/5 অংশ। তাহলে সেই ক্ষেত্রে 5 20 100, 4 20 হচ্ছে 80। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অপেক্ষা বেশি। হ্যাঁ? ক্রয় মূল্যটা বিক্রয় মূল্য অপেক্ষা বেশি। কারণ ক্রয় মূল্য আপনি 100 টাকা ধরেছেন, আর বিক্রয় মূল্য আপনি ক্যালকুলেশন করে বের হয়েছে 80 টাকা। একটু বুঝেন। মানে এখানে তো বলছেই যে বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের এত। তাহলে ক্রয় মূল্য আপনি ধরেছেন 100, তাহলে 100 এর 4/5। এই যে এটা হচ্ছে আপনার কি বিক্রয় মূল্য। ঠিক আছে? তাহলে 20, 4 20 হচ্ছে 80 টাকা। তাহলে 80 টাকাতে বিক্রি করেছেন, কিনছেন 100 টাকা দিয়ে। তাহলে 20 টাকা আপনার ক্ষতি হয়েছে। 20% ক্ষতি। এই যে ক্ষতি সমান এত। 10 নাম্বারটা, এই যে বিকল্প পদ্ধতি যেটা আছে এটা দিয়ে করলে খুবই সিম্পল, ছোট্ট হয়ে যায়। আপনি চেষ্টা করবেন বিকল্প পদ্ধতি ইউজ করার জন্য। ওকে? আমরা এরপরে নেক্সট ম্যাথটা একটু দেখব। নেক্সট ম্যাথ, ওকে, 11 নাম্বার ম্যাথ। খেয়াল করবেন। একটি দ্রব্য 400 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, 480 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। খুবই সুন্দর একটা ম্যাথ, এবং অনেকের কাছে কঠিন হতে পারে, অনেকের কাছে সহজ হতে পারে। একটি দ্রব্য আছে, এই দ্রব্যটা আপনি 400 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, 480 টাকায় বিক্রি করে তার 3 গুণ লাভ হয়। প্যাচ আছে কিন্তু কথার ভিতরে, প্রচুর প্যাচ। 400 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, খেয়াল করবেন। আগে লিখেন, কিভাবে সাজাবেন একটু দেখেন। মনে করি 400 টাকায় বিক্রি করলে ক্ষতি হয় ক টাকা। তাহলে ক্রয় মূল্য ছিল, মানে ধরেন একটা জিনিস আপনি 80 টাকা দিয়ে কিনেছেন, ক্ষতি হয়েছে 80 টাকা দিয়ে কিনেছেন। আচ্ছা, একটা চা আ মানে ৮০ টাকায় বিক্রি করবেন, তাহলে আপনার ক্ষতি হয়েছে ধরেন ১০ টাকা। ৮০ টাকায় বিক্রি করেছেন,
ক্ষতি হয়েছে 10 টাকা। বুঝেন, একটা জিনিস আপনি 80 টাকাতে বিক্রি করেছেন, এটা হচ্ছে বিক্রয় মূল্য, তাই না? কিন্তু আপনার ক্ষতি বলে দিছে 10 টাকা। তার মানে আপনি ওই জিনিসটা কিনেছিলেন 90 টাকা দিয়ে। 80 টাকা দিয়ে বিক্রি করেছেন, বিক্রি করার পরে দেখতেছেন যে 10 টাকা আপনার ক্ষতি হয়েছে। তাহলে মূলত আপনি জিনিসটা কিনেছিলেন 90 টাকা দিয়ে। এই জন্যই আপনি 90 টাকা দিয়ে কিনে সেখান থেকে আপনি 80 টাকা দিয়ে বিক্রি করেছেন। 90 টাকা থেকে 80 টাকা দিয়ে বিক্রি করেছেন। তার মানে আপনার ক্ষতি দাঁড়ালো হচ্ছে 10 টাকা। তাহলে মূলত এই 80 টাকা যেটাতে আপনি বিক্রি করেছেন, হ্যাঁ? আর যে ক্ষতি, এই ২ টা যোগ করেই তো আপনি মূলত ক্রয় মূল্যটা পাচ্ছেন। এটা আমি বোঝাতে চেয়েছি। অর্থাৎ ক্ষতি যেটা, ক্ষতি টাকাটা এবং বিক্রয় মূল্য যেটা, এই ২ টাকে যোগ করলে আমরা ক্রয় মূল্যটা পাচ্ছি। তাহলে ৪০০ টাকায় বিক্রি করলে ক্ষতি হয়েছে ক টাকা? তার মানে দ্রব্যটির ক্রয় মূল্য ছিল ৪০০ যোগ ক টাকা। আচ্ছা, এখন আসেন নেক্সট স্টেপ, যেটা একটু ধীরে, ধীরে বুঝেন। ৪৮০ টাকায় বিক্রি করে লাভ হয় ক এর ৩ গুণ। ৪৮০ টাকায় বিক্রি করলে তার ৩ গুণ লাভ হয়। তার মানে 3 ক। লাভ হচ্ছে 3 ক। তাহলে এখন এই যে ক্রয় মূল্য তাহলে কত? লাভটাকে বাদ দিয়ে দিতে হবে। লাভটাকে কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। যেমন এই জিনিসটাই আপনার লাভ হয়েছে, যেমন ৮০ টাকায় কিনেছেন, আপনার ৮০ টাকায় বিক্রি করেছেন, আপনার লাভ হয়েছে ১০ টাকা। ৮০ টাকায় বিক্রি করেছেন, বুঝেন, ৮০ টাকায় একটা জিনিস বিক্রি করেছেন। আপনার এই স্টেপ না, এই স্টেপ কিন্তু আলাদা। ওই ৯০ টাকা বা ৮০ যোগ ১০ ওইটা আলাদা। এখন আলাদা স্টেপ। একটা জিনিস আপনি ৮০ টাকায় কিনেছেন, ৮০ টাকায় বিক্রি করেছেন, সরি। ৮০ টাকায় বিক্রি করেছেন, আপনার লাভ হয়েছে ১০ টাকা। তার মানে আপনার ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য কত ছিল? ৮০ টাকাতে বিক্রি করেছেন, লাভ হয়েছে ১০ টাকা। ৮০ টাকায় বিক্রি করেছেন, লাভ হয়েছে ১০ টাকা। তার মানে আপনার ক্রয় মূল্য 70 টাকা ছিল। 70 টাকায় কিনে আপনি ৮০ টাকায় বিক্রি করেছেন। সেই ক্ষেত্রে আপনার লাভ হয়েছে ১০ টাকা। তাহলে মূলত এই 70 কে যদি আপনি বের করতে চান, তাহলে এই যে আপনি যে বিক্রি করেছেন, এই বিক্রয় মূল্য থেকে এই ১০ টাকে আপনার লাভটাকে কি করতে হবে স্যার? বাদ দিতে হবে। তার মানে ৮০ বিয়োগ ১০ মানে হচ্ছে ৭০ টাকা। তাহলে মূলত ৩ গুণ যেহেতু লাভ হয়েছে, তার মানে 3 ক লাভ। তাহলে মূল টাকা থেকে ওই 3 ক কে বিয়োগ করে দিতে হবে। তাহলে ৪৮০ টাকায় এই যে ৪৮০ থেকে আপনার 3 ক কে বিয়োগ করে দিতে হবে। তাহলে আপনার ক্রয় মূল্য বের হচ্ছে। ২ টা স্টেপ ২ ভাবে আপনাকে মাথার ভিতরে ক্যাচ করে নিতে হবে। তারপরে এক জায়গায় করে এগুলো ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে আপনার অ্যান্সার মিলে যাবে। তার মানে এখান থেকেও ক্রয় মূল্য বের করে রাখছি আমরা। এখান থেকেও ক্রয় মূল্য আমরা বের করে রাখলাম। এখন তাহলে ক্রয় মূল্য যেহেতু সমান, তার মানে এই ২ টাকে আমরা সমান লিখতে পারি। এই ২ টাকে আমরা কি লিখতে পারি? সমান লিখতে পারি। ঠিক আছে? এই ২ টাকে আমরা সমান লিখতে পারি। আচ্ছা, যাই হোক। খেয়াল করিন। তাহলে এখান থেকে ৪০০ যোগ হচ্ছে ক, আর এখান থেকে ক্রয় মূল্য ৪৮০ বিয়োগ হচ্ছে 3 ক। ক গুলোকে যদি একপাশে করি, হুম? এই 3 ক মাইনাস 3 ক এই পাশে এসে প্লাস 3 ক হয়ে যাবে। তার মানে এই ক এর সাথে যোগ হবে 3 ক। এখানে ৪৮০, এই ৪০০ যোগ আছে, ওই পাশে গিয়ে বিয়োগ হবে, তার মানে ৪০০ বিয়োগ হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ৪ টা ক পাচ্ছি। আর ৪৮০ থেকে যদি ৪০০ বিয়োগ করি, এখান থেকে পাচ্ছি ৮০। তার মানে ক সমান পাচ্ছি, এখানে গুণ আছে, ওই পাশে গিয়ে ভাগ হবে। ৮০ ভাগ ৪, তার মানে ৪ বিশে ৮০। তাহলে ক যদি ২০ টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? ৪০০ র সাথে আপনি ২০ টাকা যোগ করে দেন, তার মানে ৪২০ টাকা। ম্যাথটার ভিতরে অনেক প্যাচ ছিল। যদি আপনি বুঝে থাকেন, প্রথম স্টেপ, হ্যাঁ? এই ৪০০ টাকা বিক্রি করলে যত ক্ষতি হয়, এখান থেকে যে স্টেপ, এই ক্ষতির সাথে ক টাকা ক্ষতি আমরা ধরেছি, তাহলে ক্ষতির সাথে ৪০০ টাকা যোগ করেছি, তার মানে ক্রয় মূল্য পেয়েছি। আরেকবার ৪৮০ টাকা বিক্রি করে তার ৩ গুণ লাভ হয়, তার ৩ গুণ লাভ মানে ৩ ক। লাভটাকে বিয়োগ করে দিলে আমরা কি পাই? নরমালি ক্রয় মূল্য পাই। লাভটাকে বিয়োগ করে দিলে আমরা ক্রয় মূল্য পাই। আর ক্ষতিটাকে যোগ করলে আমরা আবার ক্রয় মূল্য পাই। ২ টা জিনিস। ক্ষতি যদি হয় সেটাকে যোগ করলে আপনি ক্রয় মূল্য পাবেন। আর লাভ যদি হয় সেটাকে বিয়োগ করে দিলে আপনি ক্রয় মূল্য পাবেন। তাহলে ২ ক্রয় মূল্য সমান করে আমরা এই সমাধানটা আপনি পাবেন। ক্যালকুলেশনটা আপনি পাবেন। কিন্তু প্রথম এই ২ টা পয়েন্ট হচ্ছে মূল পয়েন্ট।
প্রথম এই দুটো পয়েন্টই হচ্ছে মূল পয়েন্ট, প্রথম ক্রয় মূল্য, এরপর দ্বিতীয়, এই দুইটাকে আমরা সমান ধরে আমরা সমাধান করছি, 20 পেয়েছি কর মান, তাহলে ওই মূলত 400 সাথে 20 যোগ করলে আমরা 420 টাকা পেয়েছি। আচ্ছা, 11 শেষ। এখন আমি 12 নাম্বারটাকে একটু দেখব। 12 নাম্বার, মাইশা প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো। মাইশা প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো, ভ্যাটের হার 4 টাকা। এটা এরকম একটা কাজ ছিল আমাদের বই, হ্যাঁ, এরকম একটা কাজ ছিল। আচ্ছা, এই দোকানিকে 500 টাকার একটি নোট দিল, দোকানি তাকে কত টাকা ফেরত দিবেন? তার মানে 1 মিটার লাল ফিতার ক্রয় মূল্য 20 টাকা, 15 মিটার লাল ফিতার ক্রয় মূল্য 300 টাকা। 300 টাকায় কতটুকু ভ্যাট দিবেন এটা আমাদেরকে বের করে নিতে হবে। তার ক্রয় মূল্যটা আমরা আগে বের করে নিয়েছি। 1 মিটারের দাম 20 টাকা, তাহলে 15 মিটার যেহেতু কিনেছে, তাহলে 15 মিটারের দাম হচ্ছে 300 টাকা। গুণ করে দিলে তাহলে ভ্যাটের হার 4 টাকা, তার মানে 100 টাকায় ও ভ্যাট দিবে 4 টাকা, 1 টাকায় ভ্যাট দিবে 4/100 টাকা, অতএব 300 টাকায় ভ্যাট দিবে 4 × 300 ডিভাইডেড হচ্ছে 100। এটাকে ক্যালকুলেশন করেন, 2 শূন্য 2 শূন্য কাটেন, 3 4 12 টাকা, তার মানে 12 টাকা তাকে ভ্যাট দিতে হবে। তার মানে টোটাল তাকে দোকানিকে উনি দিয়ে দিবেন ওই 300 যোগ 12, 312 টাকা দোকানদারকে দিতে হবে। আচ্ছা, দোকানদারকে উনি 500 টাকা দিয়েছেন, সেই ক্ষেত্রে তাহলে 500 টাকা দিয়েছেন, তাহলে 312 টাকা দোকানদার রেখে দিবেন ভ্যাট সহ, সেই ক্ষেত্রে 118 টাকা ওনাকে ফেরত দিবেন। তাহলে দোকানি ফেরত দিবেন 188 টাকা, 88 টাকা, 188 টাকা, এটা বিয়োগ করলে এটাই হচ্ছে আমাদের। ওকে, সহজ জিনিস। 1 মিটারের ক্রয় মূল্য, তাহলে 15 মিটারের ক্রয় মূল্য 300 টাকা, তাহলে 300 টাকার উপরে ভ্যাট দিতে হবে। ভ্যাট হচ্ছে 4 টাকা, 100 টাকায় 4 টাকা ভ্যাট, তাহলে 300 টাকায় 12 টাকা হবে। আর ভ্যাট সহ তাহলে ক্রয় মূল্য হবে 312 টাকা। তাহলে দোকানিকে দেওয়া হয়েছিল 500 টাকা, তাহলে 500 টাকা থেকে 312 টাকা উনি রেখে দিবেন, ফেরত দিবেন 188 টাকা। এটা মূলত আমাদের হচ্ছে 13 নাম্বার শেষ। এখন আমরা 14 নাম্বারটা একটু দেখব, 14 নাম্বারটা একটু দেখব, 14 নাম্বারটা একটু দেখব। ওকে, 14 নাম্বার ম্যাথ, আমি যদি এখানেও একটু খেয়াল করি, 14 নাম্বারের ম্যাথ, মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা। ওকে, ঠিক আছে আমাদের। ওকে, তাহলে মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা, তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন। যদি বাংলাদেশে 1 টাকা সমান ভারতীয় এত রুপি হয়, তবে ভারতীয় 3000 রুপির জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন হবে? সহজ একটা জিনিস, খুবই সহজ একটা জিনিস, কনভার্ট করতে হবে জাস্ট। মানে 3000 রুপির জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন, তার মানে টাকাটা আপনাকে ডান পাশে রাখতে হবে। কিভাবে স্যার? যে একটু খেয়াল করেন, 0.63 রুপি হচ্ছে 1 টাকা, তাহলে আপনি লিখবেন 0.63 রুপি হচ্ছে আপনার 1 টাকা। তাহলে 1 রুপি হচ্ছে 1 ডিভাইডেড 0.63 রুপি টাকা, 1 রুপি। তাহলে অতএব 3000 রুপি, তাহলে 3000 রুপি হচ্ছে 1 × 3000 ডিভাইডেড 0.63 রুপি। ওকে, এই পয়েন্টটাকে উঠিয়ে দেন, উপরে 100 দেন। 100 কেন? কারণ এই পয়েন্টের জন্য 1, আর ডান পাশে দুইটা সংখ্যা থাকে, দুইটা শূন্য, তাহলে ফাইনালি দাঁড়ালো 100 × 1 × 3000, নিচে হচ্ছে 63। এটাকে ক্যালকুলেটরে চাপ দিলে আপনার এটা বের হবে। আমি যদি আপনাকে একটু দেখাই আসলে কি এটা হচ্ছে কিনা। 100 × 3000 সমান, আমি ভাগ চিহ্ন দিচ্ছি, 63 দিয়ে দিচ্ছি, রেজাল্ট পেয়েছি 476190, 476190। তার মানে 14 নম্বর ম্যাথটা একদম ছোট্ট একটা ম্যাথ ছিল। এখন আমরা কত নাম্বার দেখবো স্যার? 15 নাম্বার দেখবো, রাইট? 15 নাম্বার দেখবো। ওকে, 15 নাম্বার, নীলিম একজন চাকরিজীবী, তার মাসিক মূল বেতন 22,000 টাকা, বার্ষিক মোট আয়ের প্রথম 1,80,000 টাকার আয়কর 0 টাকা, পরবর্তী টাকার উপরে আয়করের 10 টাকা হলে নীলিম, আচ্ছা যাই হোক, আমরা একটু এখানে মিলিয়ে নেই। ওকে, আমরা কি
12 নম্বরটা কি সমাধান করেছি? বারো নম্বরটা আমরা সমাধান করি নাই। আচ্ছা, 12 নম্বরটা আমরা সমাধান করি নাই। 12 নম্বরটা আমাদের স্কিপ হয়ে গেছে। 12 নম্বরটা আমরা সমাধান করব। ওকে, আচ্ছা। এটাকে আগে শেষ করে দেই, ফিনিশ করে দেই। নীলিম একজন চাকরিজীবী, তার মাসিক মূল বেতন হচ্ছে 22,250 টাকা। তার মানে 12 আপনার হচ্ছে ১ মাসের মূল বেতন হচ্ছে 22,250 টাকা। তাহলে 12 মাসের বেতন হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2,67,000 টাকা। 2,67,000 টাকা। ওকে। তাহলে ১ মাসের মূল বেতন হচ্ছে 22,250 টাকা। তাহলে 12 মাসের বেতন হচ্ছে সেই ক্ষেত্রে 2,67,000 টাকা। করযোগ্য টাকার পরিমাণ হচ্ছে বার্ষিক মোট আয়ের প্রথম 1,80,000 টাকা তিনি কর দেন। সেই ক্ষেত্রে করযোগ্য টাকার পরিমাণ হচ্ছে এত টাকা। এই যে 1,80,000 টাকা বিয়োগ করে দিলে আমরা পাচ্ছি হচ্ছে 87,000 টাকা, 87,000 টাকা। ওকে। তাহলে এখন বলছে পরবর্তী টাকার উপর আয়কর হার 10 টাকা হলে নিরিম কর বাবদ কত টাকা পরিশোধ করবেন? আচ্ছা, একটু খেয়াল করেন। তাহলে 100 টাকার মানে টাকার উপর আয়করের হার 10 টাকা। তার মানে 100 টাকা এটা হচ্ছে 10 টাকা। তার মানে 100 টাকায় আয়কর হচ্ছে 10 টাকা। ১ টাকায় আয়কর হচ্ছে 10 বা 100 টাকা। অতএব 87,000 টাকা আয়কর হচ্ছে। এটাকে আপনি ক্যালকুলেশন অবশ্যই করতে পারবেন। ৮৭,০০,০০ ডিভাইডেড হচ্ছে ১০০। ২ শূন্য ২ শূন্য কাটলে আমরা ৮৭,০০,০০ পাচ্ছি। ৮,৭০০। আরেকবার বলি, ইনি একজন চাকরিজীবী, তার মাসিক মূল বেতন হচ্ছে এত টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম ১,৮০,০০০ টাকা, আয়কর ০ টাকা। আচ্ছা, এটা দ্বারা বোঝাচ্ছে তার মূল বেতন থেকে ওই যে করযোগ্য টাকার পরিমাণ সেটা আমাদেরকে বের করে নিতে হবে। অর্থাৎ মূল টাকা থেকে ১,৮০,০০০ টাকা বিয়োগ করে দিলে তার ৮৭,০০০ টাকা থাকতেছে। পরবর্তী নিলিম কর বাবদ কত টাকা পরিশোধ করেন? তাহলে ১০০ টাকার এই ৮৭,০০০ টাকার তিনি কর পরিশোধ করেন আরকি। করযোগ্য টাকার পরিমাণ এটা বের করে নিতে হবে। বার্ষিক মোট আয়ের প্রথম ১,৮০,০০০ টাকার আয়কর হচ্ছে ০ টাকা। তাহলে মূল টাকা থেকে আপনাকে কি করতে হবে? ওই যে মূল বেতন থেকে মানে টোটাল বেতন ১২ মাসের বেতন থেকে ওই ১,৮০,০০০ টাকা বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করে দিলে আপনি পাবেন ৮৭,০০০ টাকা। এই ৮৭,০০০ টাকার কর দিতে হবে। ১০০ তে ১০ টাকা, তাহলে ৮৭,০০০ এ কত টাকা এটা বের করতে হবে। তাহলে ১০০ তে টাকার আয়কর হচ্ছে ১০ টাকা। ১ টাকার আয়কর হচ্ছে ১০ বা ১০০ টাকা। অতএব ৮৭,০০০ এটা হচ্ছে আপনার ৮,৭০০ টাকা। যাই হোক। তাহলে এই বিষয়টা আপনার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। আর সমাধানটা আপনি এইভাবে আপনার খাতায় উঠাবেন। এখন আমরা একটু ১২ নম্বর ম্যাথটা একটু দেখব। ১২ নম্বর ম্যাথটা আমাদের স্কিপ হয়ে গেছে। ১২ নম্বর ম্যাথটা আমাদের স্কিপ হয়ে গেছে। ওকে। ৮, ৯, ১০, ১২। ওকে। এই ম্যাথটা আপনি খুবই সহজে করতে পারবেন। দেখে, দেখে অ্যান্সার করা যায়। একটু ক্যালকুলেশন করলে অ্যান্সার করা যায়। আমরা আগে মূল নিয়ম শিখব, তারপর আমরা আমাদের যে শর্টকাট যে পদ্ধতি আছে এটা আমরা শিখব পরে। শর্টকাট পদ্ধতিটা আমরা পরে শিখব। ওকে? আচ্ছা। ১২ নম্বর। একটি ঘড়ি ৬২৫ টাকায় বিক্রি করে ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করে ১০% লাভ হবে? ১০% ক্ষতিতে যেটা, তার মানে ১০০ থেকে আপনাকে ১০ বিয়োগ করে দিতে হবে। তার মানে ৯০ টাকা। ওকে। তাহলে বিক্রয় মূল্য ৯০ টাকা হলে ক্রয় মূল্য কত ছিল? ১০০ টাকা। ১০০ টাকা যেহেতু আপনি ক্রয় মূল্য ধরেছেন, তাহলে ১ টাকা হলে ১০০/৯০ টাকা। তাহলে ৬২৫ টাকা যদি হয় বিক্রয় মূল্য, সেই ক্ষেত্রে আপনার এত টাকা। অর্থাৎ আ ৬,২৫০ ৬,২৫০ ডিভাইডেড হচ্ছে ৯ টাকা। এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য। এখন আসেন ১০% লাভ করবেন। এই টাকা থেকে ১০% কিন্তু আপনাকে লাভ করতে হবে। এই ক্রয় মূল্য থেকে আপনাকে ১০% লাভ করতে হবে। হ্যাঁ? কত টাকায় বিক্রি করতে হবে এটা বের হবে। তাহলে ক্রয় মূল্য যদি ১০০ টাকা হয়, বিক্রয় মূল্য হচ্ছে ১১০ টাকা। ১০% লাভে যেহেতু ১০% লাভে এই কথাটা লিখে, তার মানে ১০০ টাকার জিনিস আপনাকে বিক্রি করতে হবে ১১০ টাকা। একটু খেয়াল করবেন। ১০০ টাকার জিনিস আপনাকে বিক্রি করতে হবে ১১০ টাকা। ১১০ টাকা। যেহেতু ১০% লাভ করতে হবে। তাহলে ৳১ জিনিস আপনাকে বিক্রি করতে হবে ১১০/১০০ টাকা। অতএব এই যে ক্রয় মূল্য ৬,২৫০ ডিভাইডেড হচ্ছে ৯ টাকার জিনিস আপনাকে বিক্রি করতে হবে। হ্যাঁ? ৯ টাকার জিনিস আপনাকে বিক্রি করতে হবে ১১০
বাই 100 ইন্টু 6250 ডিভাইডেড হচ্ছে 9। এটাকে জাস্ট ক্যালকুলেশন করলে আমরা উপরে উপরে গুণ করলে বা আগে একটা কাজ করতে পারি, আমরা দুইটা শূন্য শূন্যগুলো আমরা কেটে দিতে পারি একটু ছোট করার জন্য। কিভাবে? এখানে 100-তে দুইটা শূন্য আছে, একটা দুইটা শূন্য, এখান থেকে দুইটা শূন্য কেটে দেন। তাহলে 11-র সাথে 625 গুণ করেন, 625 গুণ করলে আমরা 6875 পাবো, আর 9 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমরা রেজাল্ট ফাইনালি এটা পাচ্ছি। তার মানে এত টাকায় বিক্রি করলে আপনি 10% লাভ পাবেন। প্রিয় শিক্ষার্থী, যাই হোক, আমরা এখানে যতগুলো ম্যাথ ছিল আমরা সবগুলোই আমরা সমাধান করলাম। হুম অনেকেই ভালোভাবে বুঝেছেন, অনেকেই আবার একটু প্রবলেম হয়েছে, যে সেই জায়গাটা আপনার প্রতি সাজেশন হলো ওই জায়গাটা আপনি আবার দেখেন, নিজেও একটু বোঝার ট্রাই করেন, নিজেও আপনাকে অলরেডি 50% নিজে আপনাকে বুঝতে হবে। এরপরে আপনার নিজের খাতায় নোট করতে হবে। হ্যাঁ, দেন আপনি ক্লিয়ারলি বুঝবেন। শুধু এখানে আমার কথা হয়তো আপনার মাঝে মাঝে বুঝতে অসুবিধা হতে পারে, এটা নিয়ে টেনশন করার প্রয়োজন নাই। তো দেখা হচ্ছে নেক্সট পর্বে অন্য কোনো অধ্যায় নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।